আসসালামু আলাইকুম। প্রথম দিকে একটু থিওরি বোঝার ট্রাই করব, যতটুকু আসলে না বুঝলেই না ডাটাবেজের জন্য ওইটুকু থিওরি আমরা ট্রাই করব। আর একটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল প্লাস থিওরি দুইটা আস্তে আস্তে আগাবো। হ্যাঁ, তো নট অনলি প্র্যাকটিক্যাল আমরা করব বা নট অনলি থিওরি করব, আমরা দুইটাই বোথ করব। হ্যাঁ, প্র্যাকটিক্যাল প্লাস থিওরি। কারণ হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র আসলে আমাদের না জানলেই না, ওই জিনিসপত্রগুলো আমাদের দেখার মোটামুটি জরুরি। তো তার মধ্যে প্রথমে যেটা আসতেছে, আমরা যেহেতু এ নিয়ে কাজ করব, ডাটাবেস নিয়ে কাজ করব, তো তার জন্য আমাদের ডাটাবেস ইনস্টলেশন থেকে যদি শুরু করি তাহলে বোধহয় আমাদের জন্য সুবিধা হয়। তারপরে আমাদের ডাটাবেসটা ইনস্টল হইতে হইতে আমরা থিওরি পার্টটুকু কভার করে ফেলবো, তাতে করে আমাদের টাইমটা ওয়েস্ট হবে না। রাইট? আচ্ছা, আমার কথা যদি ক্লিয়ার শোনা না যায় বা কোনো কনফিউশন থাকে কোথাও, আমাকে একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, আচ্ছা। তার আগে হচ্ছে আমরা কোন ডেটাবেস ব্যবহার করব সেটাও একটা কনসার্ন। আমরা অনেক সময় অনেক ডেটাবেস ব্যবহার করি, আমরা কখনো কখনো ওরাকল ব্যবহার করি, কখনো কখনো নোএসকিউএল ব্যবহার করি, বা রিলেশনাল ডেটাবেস যদি ব্যবহার করি, আম, তার মধ্যে সিকিউএল সার্ভার আছে মাইক্রোসফটে, ওরাকল আছে, মাই এসকিউএল আছে, এসকিউ লাইট আছে, পোস্টগ্রেস আছে, অনেক ধরনের ডেটাবেস আছে, ক্যাসান্ড্রা আছে। আহ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস বা ট্রানজাকশনাল ডেটাবেসের জন্য আমরা ইনিশিয়ালি আমরা একটা ডেটাবেসকে চুজ করা ট্রাই করব, যেটাতে আমরা বেসিক্যালি এসকিউএল বা রিলেশনাল ডেটাবেসের ফিচার এবং নো এসকিউএল এর ফিচার, এই দুইটা ফিচার নিয়ে কাজ করতে পারি। এবং প্রোডাকশন রেডি, অর্থাৎ আমাদের ধরেন ডেটা স্ট্রাকচার যেমনই হোক না কেন, সেটা স্ট্রাকচার ডেটা হোক বা সেমি স্ট্রাকচার ডেটা হোক, দুই ধরনের ডেটাই যাতে হচ্ছে আমরা নিয়ে কাজ করতে পারি সেরকম ডেটাবেসকে চুজ করা ট্রাই করব। তো সেরকম আমার কাছে মনে হয়েছে যে ম্যাক্সিমাম টাইমেই যারা কাজ করেন তারা হচ্ছে এই ধরনের সিচুয়েশনে পোস্টগ্রেস কে বেশি প্রেফার করেন। কারণ হচ্ছে পোস্টগ্রেস ডেটাবেসে হচ্ছে মেইনলি রিলেশনাল ডেটাবেস, হাউএভার পোস্টগ্রেসে আমাদের নো এসকিউএল ডেটাবেসের যে ফিচার গুলো আছে সেইগুলো সাপোর্ট করে। হ্যাঁ, তো আমরা ডাউনলোড করতে গেলে আমরা এখানে যেটা লিখবো পোস্টগ্রেস ডাউনলোড লিখে সার্চ করলে গুগলে আমরা প্রথম যে লিঙ্কটা পাবো, এই লিঙ্কটায় postgresql.org/download, এখানে যদি চলে যাই, এখানে গেলে যার যে ক্লায়েন্ট, কেউ যদি লিনাক্স চান লিনাক্স, ম্যাকের জন্য ম্যাক, উইন্ডোজ জন্য উইন্ডোজ, বা লিনাক্সের অন্য কোনো ভার্সনের জন্য সোলারিসের জন্য সোলারিস, রেড হ্যাটের জন্য। তো আমরা যেহেতু আমার এই সিস্টেমটা উইন্ডোজ, আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করছি। যদি লিনাক্সের জন্য করতে চান লিনাক্সের টার্মিনাল থেকে করা যাবে। বিশেষ করে আমরা ডেটাবেস যখন ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে উইন্ডোজের জন্য এখান থেকে নামাই নিয়ে উইন্ডোজ ব্যবহার করি। এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা লাইভ ব্যবহার করি, দুই জায়গা দুই ভাবে আসলে ব্যবহার করি। একটা হচ্ছে কোনো ম্যানেজড ওয়েতে, যেমন সবচেয়ে বেশি পপুলার ক্লাউড হচ্ছে এডাব্লিউএস, এডাব্লিউএস এ ম্যানেজ যে ডেটাবেস আছে সেটা ব্যবহার করা ট্রাই করি, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে যে ম্যানেজ ডেটাবেস সেটাই ব্যবহার করা ট্রাই করি, অথবা তাদের সার্ভারের মধ্যে আমরা হচ্ছে ম্যানুয়ালি ডেটাবেসটাকে ইনস্টল করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা আবার হচ্ছে লিনাক্স বেশি প্রেফার করি সার্ভারের ক্ষেত্রে, তাহলে লিনাক্সটা ইউজ করি। বাট ইনিশিয়ালি আমাদের কাছে যেহেতু এখন আমার কাছে আসলে যেহেতু এখন লিনাক্স সার্ভার নাই, আমরা পোস্টগ্রেস দিয়ে শুরু করি, আই মিন সরি উইন্ডোজ দিয়ে শুরু করি। বাট আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি যখন সামনের দিকে যাব তখন হচ্ছে আমরা লিনাক্সটাও দেখবো, হ্যাঁ, যে কিভাবে ওটা ইউজ করতে হয় বা কিভাবে ক্লাউড ইউজ করতে হয় সবই দেখবো। বাট একটা দিয়ে শুরু করি। মোস্ট প্রবাবলি আমার ইন্টারনেটের অবস্থা খুব বেশি ভালো না, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। এত সময় নিচ্ছে কেন আসলে, জানি না, এত সময় নেওয়ার কথা না। ওকে, চলে আসছে এই পেজটা। তো এখানে দেখেন আমাদের সিস্টেম হচ্ছে 64 বিট, আর যদি 32 বিট থাকে 32 বিট ইনস্টল করবেন। আমরা যেহেতু আমার সিস্টেম হচ্ছে 64 বিট, তো আমি 64 বিটটাই চুজ করব। সেক্ষেত্রে এখানে একটা কনসার্ন আছে, ট্রাই করবেন সবসময় লেটেস্ট যে ভার্সন গুলো আসছে, লেটেস্ট একটা বা ম্যাক্সিমাম আপনার তার আগের এডিশনটা ইউজ করার ট্রাই করেন, বা তার কোনো আগের এডিশন ইউজ করার সাজেশন
আসলে দিব না, কারণ আমরা যদি বেশি পুরাতন কোনো ভার্সন ইউজ করি সেক্ষেত্রে কিছু প্যাকেজ বা কিছু ফিচার থাকে যেগুলো ডেপ্রিকেট হয়ে যায় এবং পরবর্তীতে এগুলো নিয়ে আমাদের ঝামেলায় পড়তে হয়। তো সবসময় লেটেস্টটা ইউজ করবেন যে কোনো কিছু, বাট এলটিএস ব্যবহার করবেন। এলটিএস মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট, যেগুলাতে পাবেন বা যেগুলো স্টেবল ভার্সন সেগুলো ব্যবহার করবেন। তো এক্ষেত্রে আমাদের পোস্টগ্রেস 15 আছে, যেটা লেটেস্ট আর কি। তো আমরা এই যে এখান থেকে ইনস্টলার, যেটা ইডিবি ইনস্টলার, এটাকে ডাউনলোড দ্য ইনস্টলার, এটাতে ক্লিক করলাম এবং এখানে দেখেন যদি একটু আসি, দেখেন লিনাক্স, ওএস এবং উইন্ডোজ। উইন্ডোজ 86 64 হচ্ছে 64 বিটের জন্য, আর 86 32 হচ্ছে 32 বিটের জন্য। লিনাক্সের ক্ষেত্রেও সেম, এর জন্য একটা ভার্সন। তো এখানে হচ্ছে আপনার লেটেস্ট এখন যেটা আছে 16.RC1। তো আমরা যেহেতু লেটেস্টটা পাইছি, বাট আমরা 15টা ইউজ করি আপাতত। তো আমি এখনো 16 আসলে পার্সোনালি নিজেও ইউজ করি নাই। আই ডোন্ট থিঙ্ক এটা এখনো স্টেবল। কোনো কিছু স্টেবল হওয়ার পরে সেটা ব্যবহার করাই ভালো। তো আমি 15টাই এখানে ডাউনলোড করছি। ডাউনলোডে ক্লিক করলে এইখানে চলে আসবে, অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হবে। যদি কোনো কারণে শুরু না হয় তাহলে যেখানে আবার ক্লিক করলেই ডাউনলোডটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো ডাউনলোডটা হয়ে যাক। এটা হয়তো হয়তো কিছু টাইম লাগবে, বা ইনস্টল হইতেও হয়তো বা কিছুটা টাইম লাগবে। মিন হয় আমরা আমরা আবার আমাদের স্টাডিতে একটু ফেরত যাই। হ্যাঁ, ডাউনলোড কোন ইন্টিগ্রেটেড ব্যবহার করব, বা কোন কোন আইডি ইউজ করব, কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করব, সেক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আহ, এমন কোন আইডি ব্যবহার করবেন না যে আইডিটা হচ্ছে আহ, কি পাইরেটেড। হুম। তো আসলে দেখা যায় যে অনেক সময় আমরা ভালো আইডি ব্যবহার করার জন্য অনেক পাইরেটেড জিনিসপত্র ব্যবহার করি। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার ডেটাবেসটাকে সবসময় সিকিউর রাখতে হবে। হ্যাঁ? তো আপনি যদি কোনো পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেন, বিশেষ করে ডাটা সংরক্ষণ করার জন্য বা ডাটাবেসে কানেক্ট করার জন্য, ওই সময় কিন্তু আপনার ডেটার সিকিউরিটি ব্রিচ হচ্ছে, তাই না? তো আমি এই জন্য এটা সার্চ করব। তাছাড়া যে কোনো টুল আপনি ব্যবহার করতে পারেন। বাই ডিফল্ট পোস্টগ্রেসের সাথে একটা টুল আসে, পিজি অ্যাডমিন। তো পিজি অ্যাডমিনটা হচ্ছে অনেক বেশি পপুলার, অনেক বেশি ফেমাস, ওটা সব জায়গাতে ব্যবহার হয় কম বেশি। আহ, তাছাড়া এর বাইরে পিজি অ্যাডমিনে যেহেতু সব ধরনের ফিচার পাওয়া যায় না, আমি পিজি অ্যাডমিনটা দেখাই দিই। তারপরে পিজি অ্যাডমিন লিখে যদি আমরা search করি, পিজি অ্যাডমিন ডট ওআরজি তে গেলে এখান থেকে আপনারা পিজি অ্যাডমিনটা ডাউনলোড যখন এটা হয়ে আর কি। এছাড়া আমরা এর বাইরে আরো কিছু থার্ড পার্টি টুল ব্যবহার করতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা ফিচার পাবো। জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, আমাকে এক্সকিউজ মি মিনিট, জাস্ট এটা আর্জেন্ট। তো এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এখানে ডাউনলোডে গেলেই এই যে এখান থেকে আমাদের কোন পিজঅ্যাডমিন 4 এখন আর কি লেটেস্টটা। তো আমরা চাইলে হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করে নিতে পারবো, যেহেতু আমাদের উইন্ডোজ এখান থেকে ডাউনলোড করতে পারবো। বাট এটা হচ্ছে আমরা যেহেতু পোস্টগ্রেস অলরেডি ডাউনলোড করছি, ওটার সাথে হচ্ছে বাই ডিফল্ট চলে আসবে। হ্যাঁ, তো এটা আমি আলাদা করে ডাউনলোড করতেছি না, ওটা এখনো ডাউনলোড শেষ হয় নাই, হচ্ছে। মেনুয়াল আমরা হচ্ছে একটু থিওরিতে ফেরত যাই। আচ্ছা, যেটা বলতেছিলাম আইডির কথা, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো আইডি ব্যবহার করতে যাব তখন কিছু জিনিস মাথায় রাখবো, যে আমরা আসলে আইডিটা আমাদের লাগবে কিনা, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে ওই আইডিটা আমাদের কেন লাগবে। যদি আমাদের টার্গেট এমন হয় যে ওই আইডির এক্সট্রা কিছু ফিচার আছে যেগুলো আমি জানি, যেগুলো আমার রেগুলার বেসিসে হয়তো আমার কাজের জন্য লাগবে, সেক্ষেত্রে আমরা ওই স্পেসিফিক আইডিটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। আবার আমি হচ্ছে 2-3টা আইডি দেখাই দিব যেগুলো আপনারা ইউজ করলে মোটামুটি যত ধরনের ফিচার্স বা যত ধরনের ইস্যুস আছে
সব রিজলভ করতে পারবেন এবং মোটামুটি সব ধরনের কাজ আপনাদের সার্ভ করবে। ওকে, আচ্ছা আমাদের মিনওয়াইল ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটা জাস্ট ওপেনে ক্লিক করি অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টলেশনের জন্য, এটা আসতে একটু টাইম নেবে, আসুক আমরা থিওরিতে ফেরত যাই। ওকে, তো এটা হচ্ছে আপনার ইয়ে হয়ে গেছে, চালু শুরু হয়ে গেছে। তো এদের এদিকে কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন ভিজুয়াল সি প্লাস প্লাস বা ডট নেট কিছু ফ্রেমওয়ার্ক থাকে যেগুলো হচ্ছে ডাউনলোড করা লাগে। তো এগুলো হচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোড করে নিবে, এই জন্য একটু টাইম নেবে আর কি। ওটা ডাউনলোড করতে থাক, আমরা আমাদের সেশনে ফেরত যাই। আচ্ছা, তো থিওরির মধ্যে খুব বেশি কিছু আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব না, যতটুকু আমাদের দরকার। এবং আসলে যেগুলা আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করব যেগুলো হচ্ছে আমাদের রেগুলার বেসিসে কাজ করতে লাগবে, এবং সেকেন্ড হচ্ছে যে যেগুলো আমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। তো আমরা জানি এখানে দুই ধরনের মানুষ আমরা আছি, একটা হচ্ছে যারা অলরেডি কিছু জিনিসপত্র জানি বা ভালো জানি, আর সেকেন্ড হচ্ছে যারা কিছুই জানি না। তো সবার জন্য সে আমি দেখাচ্ছি বা বলতেছি, এটা চলে আসছে। আমরা জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করব, তারপর কোন জায়গাতে লোকেশনটাতে ইনস্টল করব সেই লোকেশনটা আমরা দেখাই দিব, যেটা আছে ডিফল্ট এটাই থাকুক। নেক্সট ক্লিক করার পরে দেখেন এখানে কি কি আছে, PostgreSQL সার্ভার, pgadmin 4, স্ট্যাক বিল্ডার এবং কমান্ড লাইন ইন্টারফেস, কমান্ড লাইন টুল। তো আমাদের বেসিক্যালি লাগবে হচ্ছে PostgreSQL সার্ভারটা, আর বাকিগুলো আসলে না হইলেও চলবে। বাট আর স্ট্যাক বিল্ডারটা হচ্ছে আপনার একটা এক্সট্রা টুল, যেটা হচ্ছে এডিশনাল কম্পোনেন্ট যখন আপনি ইউজ করবেন বা ইনস্টল করবেন তখন এটাকে সাপোর্ট দিবে এই জিনিসটা। pgadmin 4 হচ্ছে একটা টুল, পোস্টগ্রেস এর নিজস্ব টুল, যেটা হচ্ছে আপনাকে আইডি হিসেবে আপনাকে এটাতে সাপোর্ট দিবে। কমান্ড লাইন ইন্টারফেস হচ্ছে কমান্ড লাইন থেকে যখন ডেটাবেসে কোনো কানেক্ট করে কাজ করবেন তখন এটার জন্য, এবং পোস্টগ্রেসQL সার্ভার এটা হচ্ছে আমাদের মেইন জিনিসটা বা ডেটাবেসটা যেখানে ইনস্টল হবে। হ্যাঁ, তো আমি স্ট্যাক বিল্ডারটা বাদে বাকি সব রাখতেছি আপাতত আপনাদের দেখানোর জন্য। নেক্সটে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমাদের ডিরেক্টরি, যেখানে আমরা আমাদের ডেটাবেসের ডেটাগুলোকে রাখবো, স্ল্যাশ ডেটা, এই ফোল্ডারের মধ্যে এটাই থাকুক, আমি চেঞ্জ করতেছি না। নেক্সট ক্লিক করবো, একটা পাসওয়ার্ড চাবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের যে ডেটাবেসটা ইনস্টল করব এর সুপার ইউজারের পাসওয়ার্ড। তো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, লেটস সে 1 2 3 4। যদিও এই পাসওয়ার্ডটা অন্য জায়গায় ইউজ করা আসলে ঠিক না। আর পোর্ট হচ্ছে কোন পোর্টের থ্রুতে আপনার ডেটাবেসে কানেক্ট করবে, আমি এটা দেখাই দেবো কখন এটা লাগে। বাট ডিফল্ট পোস্টগ্রেস এর জন্য পোর্ট হচ্ছে 5432, এটাই রেখে দিচ্ছি। নেক্সটে ক্লিক করলাম, এবং লোকাল হচ্ছে আমি কোন রিজিয়ন বা কোন জোন থেকে ইউজ করব, বা এই ডেটাবেসের ক্লাস্টারটাকে কোন জোনে রাখবো। যেহেতু আমি লোকালে ইউজ করতেছি এটা আমার জন্য ইম্পর্টেন্ট না, ডিফল্টে আছে থাকুক। নেক্সট ক্লিক করার পরে দেখেন ও আমাকে ডিফল্ট কনফিগারেশন গুলো দেখাচ্ছে, আমি কি কি সিলেক্ট করেছি, কোথায় কোথায় রাখতেছি, এই জিনিসগুলো আমাকে দেখাই দিছে, এবং লগটা কোথায় থাকবে এটাও দেখাই দিছে। তখন এরর হলে আমরা এখান থেকে লগটা পাবো, আমি কপি করে রাখি ইউআরএলটা। নেক্সটে ক্লিক করলাম, এখন আমাকে বলতেছে সেটআপ ইজ নাও রেডি টু বিগিন ইনস্টলিং PostgreSQL অন ইওর কম্পিউটার। লেখাটা অনেক ছোট আমি জানি, আপনার আমারই পড়তে কষ্ট হয়ে যাচ্ছে হয়তো, বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি তাও রিপিট করলাম আর কি। তাহলে যদি আমি নেক্সট করি, আমার এই পোস্টগ্রেসটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। শুনতে পাচ্ছি তো আমরা সবাই, রাইট? দেখতে পাচ্ছি তো? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমি আবার একটু থিওরিতে ফেরত আসি। তো যেটা বলছিলাম, আমাদের ডেটাবেজের থিওরি পার্সনের মধ্যে যতটুকু দরকার ততটুকু আমরা শিখবো। তো সেই দিক থেকে প্রথমে আমাদের কাছে যেটা আসতেছে, ডেটা সম্পর্কে আমরা জানি, ডেটাবেস কি সেটা আমরা জানি। হাওয়েভার এখানে আমরা একটা
তুলনা আসলে তুলে ধরা ট্রাই করছে। একটা হচ্ছে ডেটাবেস কি, ডিবিএমএস কি এবং আরডিবিএমএস কি। হ্যাঁ, তো এই জিনিসটাও আসলে ইন্টারভিউতে আস্ক করে, ডিবিএমএস আর ডিবিএস এবং ডিবি বা ডেটাবেস, এই তিনটার ডিফারেন্সটা আসলে জিজ্ঞেস করে। বিশেষ করে যারা জুনিয়র লেভেলে ঢুকতে চায় ওই সময়টায়, মিড বা সিনিয়র লেভেলে এগুলো আসলে জিজ্ঞেস করে না। তো ডেটাবেসটা কি এটা তো আমরা অলরেডি জানি, লাস্ট ক্লাসে বা আমাদের গত দিনের যে ক্লাস ছিল ওই দিনে আমরা মোটামুটি সবাই জেনে গেছি ডেটাবেসটা কি। ডেটাবেস হচ্ছে কি, কেউ বলেন তো? আমরা তো অলরেডি গত ক্লাসে পড়ছি, একজন বলেন তো, একটু হেল্প করেন আমাকে একজন। মনে আছে ডেটাবেস কারো? বলতে ডেটাবেস বলতে ম্যানেজিং দ্য ডেটা, যেখানে ডেটাগুলো ম্যানেজ করা হয় ওইটাকে বুঝবে না? রাইট, যেখানে আমরা ডেটাগুলোকে স্টোর করব, যে জায়গাতে আমরা ডাটাগুলোকে স্টোর করে রাখবো এবং যেখান থেকে আমরা সহজে ডেটাকে ম্যানেজ করতে পারবো বা স্টোরেজ অর্গানাইজ ওয়েতে স্টোর করে রাখতে পারবো, সেটাকে হচ্ছে ডেটাবেস বলে, তাই না? তো এবারে আসে হচ্ছে ডিবিএমএস কি আর ডিবিএমএস কি। তো দেখেন, ডিবিএমএস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, আর আরডিবিএমএস হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো দুইটার ডিফারেন্স কি? দুইটার ডিফারেন্স হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, সেটার মধ্যে হচ্ছে আমরা কি করি, আমাদের যে এক্সিস্টিং ডেটাবেসটা আছে বা কোনো ডেটাবেস ক্রিয়েট করার পরে এই ডিবিএমএস হচ্ছে একটা টুল বা একটা সফটওয়্যার যেটার থ্রুতে আমরা ডেটাবেসকে ব্যবহার করতে পারি এবং সেটার সাথে ডেটা আদান প্রদান করতে পারি, বা সহজ ভাষায় হচ্ছে আমাদের ট্রান্সলেটর হচ্ছে ডিবিএমএস, যার মাধ্যমে আমরা ডেটাবেসের সাথে কথা বলতে পারি। আর আরডিবিএমএস কি? আরডিবিএমএস ও সেম, বাট আরডিবিএসটা হচ্ছে যখন আমাদের ডেটাবেসটা হবে রিলেশনাল ডেটাবেস, সেই ক্ষেত্রে আমাদের টুলটা হবে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টুল। ঠিক আছে? তো যে জায়গাতে আমাদের স্ট্রাকচার ওয়েতে ডেটা রাখবো এবং সেই স্ট্রাকচার ডেটাবেসে যখন কোয়েরি করব তখন আমরা আরডিবিএমএস ব্যবহার করব। বেসিক্যালি আরডিবিএমএস হচ্ছে ডিবিএমএস এরই একটা পোর্শন। ঠিক আছে? তো বেসিক্যালি ডাটার কনসিস্টেন্সি বা স্ট্রাকচার ওয়েতে আমরা যখন ডেটাকে রাখবো এবং ডেটাকে কোয়েরি করব তখন হচ্ছে আমরা ডিবিএমএস আরডিবিএমএস ব্যবহার করব। আর রিলেশনাল ডেটা না হইলে বা রিলেশনাল ডেটাবেস হোক বা না হোক সেক্ষেত্রে আমরা ওই টুলটাকে বলবো ডিবিএমএস। যেমন আহ, আমরা একটু আগে যেটা ইউজ করতেছিলাম পোস্টগ্রেস, আমরা ডাউনলোড করেছি কি পোস্টগ্রেস ডেটাবেস। তো এই যে পোস্টগ্রেস ডেটাবেসটাকে আমরা নামাইলাম এবং এর সাথে আমরা হচ্ছে যখন ইনস্টল দিলাম তার সাথে কি ইনস্টল দিয়েছি, পিজি অ্যাডমিন 4 নামে একটা জিনিস ইনস্টল দিয়েছি, তাই না? এই যে ইনস্টল হচ্ছে পিজি অ্যাডমিন 4 ছিল তার মধ্যে, তাই তো? বা আমরা ডাউনলোড করতে গেছিলাম, ওই জিনিসটা হচ্ছে কি ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের টুল, ডিবিএমএস টুল। হুম। আর আর হচ্ছে আমরা যদি আরেকটু সহজ করি, আহ ধরেন আমরা যদি আম, আমরা যারা মাই এসকিউএল অলরেডি ব্যবহার করেছি, হ্যাঁ, তো মাই এসকিউএল এর ক্ষেত্রে আমাদের যে মাই এসকিউএল ডেটাবেসটা, যেটার মধ্যে আমরা ডেটাটাকে রাখি, যেটার কে ব্যবহার করে আমরা ডেটাকে কোয়েরি করি বা ডেটা যায় যেখানে রাখি, এই ফুল সিস্টেমটাই হচ্ছে ডিবিএমএস। হ্যাঁ, মাই এসকিউএল। আর যেটা হচ্ছে স্পেসিফিক্যালি আসলে কি, আম, যখন আমরা কোনো ডেটাবেজে ডেটা রাখি এবং অর্গানাইজ করতে পারি যে জায়গাটাতে, ওইটাই ওটাকে আমরা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস বলি। ঠিক আছে? সো এটা নিয়ে আসলে কনফিউজ হওয়ার কিছু নাই, বা আমরা একটু কনফিউজ না করি। আমি হয়তো আপনাদেরকে একটু কনফিউজ করে ফেলছি অলরেডি। তো ডিবিএমএস হচ্ছে একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনার ডেটাবেজের সাথে ইন্টারঅ্যাক্ট করে ডাটাগুলো ম্যানেজ করতে আমাদের হেল্প করে। ঠিক আছে? যেমন হচ্ছে মাইএসকিউএল এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, পিএইচপি মাই অ্যাডমিন, তাই না? যারা অলরেডি জানি। তো ওটা হচ্ছে একটা সফটওয়্যার বা একটা টুল ডিবিএমএস। আর মাইএসকিউএলটা কি? মাইএসকিউএল এর ডেটাবেস
বা অনেক সময় এসকিউএল কে ডিবিএমএস বলে। আমাদের এই ক্ষেত্রে হচ্ছে পোস্টগ্রেস হলো ডেটাবেস, আর যে টুলটা ব্যবহার করতেছি পিজি অ্যাডমিন 4, এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডিবিএমএস। ঠিক আছে, রিলেশনাল ডেটাবেসের জন্য এটাকে বলতেছি আরডিবিএমএস। আর যদি রিলেশনাল হইতো, মানে নন রিলেশনাল হইতো, তখন আমরা বলতাম ডিবিএমএস, বা রিলেশনাল হলেও সেটাকেও ডিবিএমএস বলা যায়। আই গেস আমি বুঝতে পারছি উইথ এ লট অফ কনফিউশন। এখন যদি কেউ এখানে কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারেন ডেটাবেস মানে ডিবিএমএস বা ডিবিএমএস এর নিয়ে। ভাইয়া এইটা নন রিলেশনাল ডাটাবেজের একটা যদি উদাহরণ দিতেন তাহলে ভালো লাগতো। আচ্ছা, নন রিলেশনাল ডেটাবেস বলতে কি, রিলেশনাল ডেটাবেস কি? রিলেশনাল ডেটাবেস হচ্ছে যেই ডেটাবেসের মধ্যে আমাদের ডেটা গুলার মধ্যে রিলেশন থাকে। হুম, অর্থাৎ আমরা ডেটাগুলো এমন ভাবে রাখতে পারি যে একটা ডেটা আমরা নরমালি টেবুলার ফরম্যাটে রাখি, একটা টেবিলের সাথে অন্য টেবিলের বা একটা ডেটার সাথে আরেকটা ডেটার রিলেশন রাখতে পারি বা রিলেশন করতে পারি, রিলেট করতে পারি। নন রিলেশনাল বলে আসলে কিছু নাই, জিনিসটা হচ্ছে আনস্ট্রাকচার্ড বা সেমি স্ট্রাকচার্ড। হ্যাঁ, তো এই যে সেমি স্ট্রাকচার্ড বা আনস্ট্রাকচার্ড ডেটাবেস বা এইগুলাকে আমরা আসলে মানে আমাদের বাংলা ভাষায় আমরা বলি, মানে বাংলা বলতে আমাদের ক্যাজুয়াল ভাষায় আমরা বলেছি নন রিলেশনাল ডেটাবেস। কিছু ক্ষেত্রে আমরা এটাকে নো এসকিউএল বলি। নো এসকিউএল মানে এসকিউএল না এমন না, নো এসকিউএল মানে হচ্ছে নট অনলি সিকুয়েল। তো সেইগুলাই কি হয়, সেগুলোতে হচ্ছে আমরা ডেটাগুলাকে কোনো নির্দিষ্ট ফরম্যাটে হয়তো রাখি না, বা একটা ডেটার সাথে আরেকটা ডেটা রিলেশন করতে পারি না, বা করলেও খুব লিমিটেড রিলেশন করতে পারি। সেগুলো হচ্ছে সেমি স্ট্রাকচার ডেটার ক্ষেত্রে। আর যেগুলোতে আমরা রিলেশন করতে পারি না সেগুলো হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা। সেমি স্ট্রাকচার্ড ডেটা কি কি? যেমন আপনারা যদি কেউ জেসন নিয়ে কাজ করে থাকেন, অ্যারে নিয়ে কাজ করে থাকেন, বা এই ধরনের স্ট্রিং অ্যারে নিয়ে, নিউমেরিক অ্যারে নিয়ে, জেসন, জেসন অবজেক্ট, এগুলো নিয়ে যদি কেউ কাজ করে থাকেন, তারা বুঝবেন এগুলো হচ্ছে কি সেমি স্ট্রাকচার্ড ডেটা বা কি ভ্যালু পেয়ার, এগুলো হচ্ছে সেমি স্ট্রাকচার্ড। আর আনস্ট্রাকচার্ড কি তাইলে? যখন কোনো ডেটা আমাদের কাছে, যেমন ছবি, তারপর হচ্ছে ভিডিও, অডিও, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি আনস্ট্রাকচার্ড। এই ডাটা কোনো স্ট্রাকচার নাই আসলে, তাই না? তো এইটাই হচ্ছে আপনার মানে স্ট্রাকচার্ড আর হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা, মানে বা সেমি স্ট্রাকচার্ড ডেটাবেজের মধ্যে ডিফারেন্স, আমি যদি ভুল না বলে থাকি আর কি। ভাইয়া কি অ্যান্সারটা পেয়েছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ব্যাপারটা। আসলে মূলত আরডিএমএস টা তো আসলে আমাদের আরডিএমএস বা ডিবিএমএস দুইটার ভিতরেই তো আমাদের রিলেশন থাকতেই হবে, ডাটার তো রিলেশন থাকাই লাগবে, রিলেশন না থাকলে তো হবে না। নর্মালি আমরা টেবুলার ফর্মের সেটাকে আমরা ডিরেক্টলি আসলে আরডিএমএস হিসেবে রাইট। বিবেচনা করতেছি। আর নাও এসকিউএল যেগুলো আছে সেই ডাটাবেস গুলোকে আসলে ডিবিএমএস হিসেবে ইভেন আপনার বিবেচনা ট্যাবুলার করতেছি। ডেটাবেস গুলোও কিন্তু ডিবিএমএস এর মধ্যেই জি জি পড়ে। জি জি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তো এরপরে আসতেছি আমরা হচ্ছে কলামনার ভার্সেস রো ওরিয়েন্টেড ডেটাবেস। হ্যাঁ, তো কলামনার ডেটাবেস কি আর রো ওরিয়েন্টেড ডেটাবেস কি, এটা হচ্ছে একটা মানে খুব বেশি বা মোস্ট আস্কড কোশ্চেনস ইন দ্য ইন্টারভিউ। জুনিয়র থেকে মিড লেভেল বা সিনিয়র লেভেল পর্যন্ত সবাইকেই কম বেশি এই কোশ্চেনটা করে। হ্যাঁ, যে কলামনার ডেটাবেস কি বা রো ওরিয়েন্টেড ডেটাবেস কি, কখন কেন কোনটা ব্যবহার করা হয়। ওকে, তো প্রথমত আসি হচ্ছে আমরা রো ওরিয়েন্টেড ডেটাবেসে। আমরা যে ট্রানজাকশনাল ডেটাবেস বা রিলেশনাল ডেটাবেস ব্যবহার করি সেটা হচ্ছে রো ওরিয়েন্টেড ডেটাবেস। এক, তো আম, কেন এটা রো ওরিয়েন্টেড ডেটাবেস বা কেন হচ্ছে, আমি অলরেডি বললাম যে আমরা যে নরমালি ডেইলি লাইফে আমরা যে কাজের জন্য ব্যবহার করি এটাকে বলে ট্রানজাকশনাল ডেটাবেস। কনফিউজ হয়েন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো ডেইলি লাইফে কাজের জন্য ব্যবহার করি বলতে কি, যেমন ব্যাংকের ট্রানজাকশন গুলোর জন্য যে ডেটাবেস ব্যবহার করি, এক।
সেকেন্ড হচ্ছে আমরা ব্যাংকের যদি চিন্তা বাদও দিই, সহজ ভাষায় বলতে গেলে আমরা যেমন এক্সেল, মাইক্রোসফট এক্সেল যেমন ব্যবহার করি, হ্যাঁ, এটাও একটা ডেটাবেস। এটা একটা শিট, একটা ডেটাবেস। তো এক্সেল আমরা ডেটা রাখি, যেটা ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, চেঞ্জ করতে পারি, তাই না? এক্সেল সম্পর্কে তো কম বেশি সবারই আইডিয়া আছে, মাইক্রোসফট এক্সেল সম্পর্কে, তাই না? তো এখানে আমরা ডেটা রাখতে পারি, ডিলিট আপডেট সবই করতে পারি। অথবা আমরা যদি আরেকটু ইয়াতে যাই, মাই এসকিউএল এর কথা বলি, বা আমরা ডেইলি লাইফে যদি কোনো কেনাকাটার কথা চিন্তা করি, কোনো দোকানে ধরেন আমরা কেনাকাটা করছি, সেই দোকানের কোনো সিস্টেম হচ্ছে ব্যবহার করে, যে সিস্টেমে থ্রুতে ওরা হচ্ছে দোকানের পণ্যগুলাকে ম্যানেজ করে। তো এই যে পণ্যগুলা ম্যানেজ করে, ওদের যখন নতুন পণ্য ঢোকে তখন ডেটাবেজে নতুন করে এন্ট্রি দেয়। যখন কোনো পণ্য ডেট এক্সপায়ার হয়ে যায়, ফেলে দেয়, বা ওটা কোনো কারণে কোম্পানির কাছ থেকে চেঞ্জ করে নেয়, তখন ওটাকে আপডেট করতে হয়। প্রাইস চেঞ্জ হলে আপডেট করতে হয়। আবার হচ্ছে বিক্রি হয়ে গেলে ওটাকে হয়তো ইয়ে করে, বা কোনো কারণে ফেলে দিলে ডিলিট করে দেয়। সব ধরনের ইয়ে হইতে পারে। তো এই ধরনের যে কাজগুলা, যেগুলোতে চেঞ্জ হয়, ডেটা চেঞ্জ হয়, ওগুলাকে বলে আমরা ট্রানজাকশনাল ডেটাবেস। স্টিল যদি কনফিউশন থাকে আরো সহজ করি, ব্যাংকে আসি। ব্যাংকের কথা যে বললাম, ব্যাংকে কি হয়, যদি আমরা টাকা ট্রান্সফার করি, ধরলাম আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে নিছি, তো কি হইলো, একটা ট্রানজাকশন হলো। বা বিকাশের কথা চিন্তা করি, মোবাইল ব্যাংকিং সম্পর্কে সবাই জানি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে আপনাকে দিয়েছি, তো তাইলে কি হইলো, একটা ট্রানজাকশন হলো, তাই না? এবং তারপরে আমরা একটা ট্রানজাকশন আইডিও পাই মেসেজের মধ্যে। তো এইটা কি, এটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে এবং আপনার অ্যাকাউন্টে অ্যাড হইছে। হ্যাঁ, এই হোল জিনিসটা হচ্ছে একটা ট্রানজাকশন। তো যেখানে আপনার ডেটা ইনসার্ট, আপডেট এবং ডিলিট সবগুলো রেগুলার লাইফে হয়, সেটা হচ্ছে ট্রানজাকশনাল ডেটাবেস। ওকে, আবার এটাকে বলে রো ওরিয়েন্টেড ডেটাবেস। রো ওরিয়েন্টেড এর কনসেপ্ট আমি পরে আসতেছি। এরপর আসতেছে কলাম ওরিয়েন্টেড ডেটাবেস। কলামনার বা কলাম ওরিয়েন্টেড ডেটাবেস কখন বলে বা কাকে বলে? আমার কথা কি শোনা যায় ভাইয়া? আমি আসলে কেউ রেসপন্স না করলে আমি বুঝতে পারতেছি না, ইন্টারনেটের ইস্যু করতেছে আজকে আবার। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, তো শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। কলামনার বা কলাম ওরিয়েন্টেড ডেটাবেস কাকে বলে? যখন আমাদের কোনো ডেটা শুধু কলামে রাখা হয় তাকে কলামনার ডেটাবেস বলে না, এখানেও ডেটা রোতেই রাখা হয়। হুম, প্রতিটা রোতেই ডেটা রাখা হয় কলামনার ডেটাবেসেও। কিন্তু তাহলে কলামনার ডেটাবেস কেন বলে, আর কখন বলে, বা কোনটা কলামনার ডেটাবেস? আসতেছি। যখন আমরা কোনো হিস্টোরিক্যাল ডেটা রাখি, বা যখন আমরা এমন কোনো ডেটা রাখি যে ডেটার কখনো স্ট্রাকচার চেঞ্জ করি না, অথবা যেটাকে আপডেট করি না, বা করলে খুব রেয়ার, খুব কম করি, এবং ডেটাকে কখনো ডিলিট করি না, বা করলেও খুব কম সময়ে, ওই ডেটাবেসটাকে, যে ডেটাবেসে আমরা এই ধরনের ডেটা রাখি, তাকে বলে কলাম ওরিয়েন্টেড ডেটাবেস। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই আমার ডেটা, যে সেলস এর ডেটার কথাই যদি আমি বলি, বা ট্রানজাকশনের ডেটার কথাই তো বলি, আমি তো সব জায়গাতেই রাখতে পারি, ডেটা তো ডেটাই, তাই না? যদি এটাও রোতেই রাখি, ওইটাও রোতেই রাখি, তাহলে কেন দুইটা আলাদা, আর দুইটার ডেফিনেশন কেন আলাদা, রাইট? জি আচ্ছা, এখন আবার আসতেছি রো ওরিয়েন্টেড ডেটাবেজে বা ট্রানজাকশনাল ডেটাবেজে। তো রো ওরিয়েন্টেড ডেটাবেজে কি হয়, আপনি যখন কোনো ডেটা রাখেন বা কোনো নতুন ডেটা ঢোকান, ওই ডেটাটার উপর আপনি যখন কোনো কোয়েরি করেন, ধরেন আপনার একটা ডেটাবেজ আছে, একটা টেবিলে কলাম আছে 100টা, তো আপনি কোন একটা কোয়েরি করলেন যে ওই ওই টেবিল থেকে একটা স্পেসিফিক রো বা একটা স্পেসিফিক ডাটা আপনি দেখতে চান। তো তার জন্য আপনি একটা রো ফেচ করলেও, বা একটা রো কে আপনি দেখতে চাইলেও, আপনার জন্য ওই রো এর যে 100টা কলাম আছে, 100টা কলামের উপরেই আপনার কোয়েরিটা করতে হবে। ঠিক আছে? তো ধরেন আপনি স্পেসিফিকলি বলে দিলেন যে আমি 100টা কলামের মধ্যে একটা কলাম দেখতে চাই, তারপরেও আপনার কোয়েরি 100টা কলামের উপরেই কাজ করবে, রো ওরিয়েন্টেড ডেটাবেজে দেখাবে একটাই। হ্যাঁ, আর কলামনার ডেটাবেজে ডেটাটা রাখে হচ্ছে রোতে রাখলেও এটা কলামের উপরে আপনার
এটা কাজ করে। যখন আপনি কলামনার ডেটাবেজে কোয়েরি করতেছেন এবং বলতেছেন যে আমাকে স্পেসিফিক একটা কলামের একটা রো দেখাও বা একটা রো এর একটা কলাম দেখাও, তখন আপনাকে স্পেসিফিক ওটাই দেখাবে অ্যাজ লাইক রো ওরিয়েন্টেড ডেটাবেস। কিন্তু সেক্ষেত্রে আপনার পুরো রোটা সিলেক্ট করবে না, আপনার কলামটা সিলেক্ট করে ওই কলামের ওই স্পেসিফিক ভ্যালুটা আপনাকে দেখাবে। এখন আসে হচ্ছে কেন, হয়তো অনেকের কাছে ক্লিয়ার না, আমি জানি এই কনসেপ্টটা স্টিল অনেকের কাছে ক্লিয়ার না। যদি ক্লিয়ার না হয় আস্ক করতে পারেন, বাট আমি আরেকটু বলে নিই তারপরে। সেটা হচ্ছে যে রো আর কলাম ওরিয়েন্টেড ডেটাবেস আমরা কখন কোথায় ব্যবহার করি বা কেন, এই কেন অ্যান্সার হচ্ছে যে রো ওরিয়েন্টেড ডেটাবেসকে আসলে বানানোই হয়েছে ট্রানজ্যাকশনাল কাজের জন্য ব্যবহার করার জন্য, আর কলাম ওরিয়েন্টেড ডেটাবেসকে বানানোই হয়েছে অ্যানালিসিসের জন্য ব্যবহার করার জন্য। তো যেটা ট্রানজ্যাকশনাল ডেটাবেস বা ট্রানজ্যাকশনের জন্য ব্যবহার করা হয়, নরমালি একটা ট্রানজ্যাকশন কখন হয় দেখেন, ট্রানজ্যাকশনাল ডেটাবেজের ডেটা সব সময় ইনসার্ট আপডেট ডিলিট হতে থাকে, তাই না? যেমন আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে বা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনার প্রতি মাসে আপনার ব্যাংকে স্যালারি ঢোকে বা আপনার বিকাশে আপনি লেনদেন করেন, তাই না? বা আমরা যদি মোবাইলের যে ফ্লেক্সি নেন, মোবাইলের লোড নেন, টাকা রিচার্জ করেন, এটার কথা চিন্তা করি। একটা রিচার্জ নামে ধরেন আপনার টেবিল আছে বা কিছু একটা আছে যার মধ্যে আপনি যখন রিচার্জ করেন ওইটাতে রেগুলারলি ডাটা ঢোকে, এবং আপনি যখন প্রত্যেকের সাথে কথা বলেন, কথা বলার প্রতি সেকেন্ডে বা প্রতি 10 সেকেন্ডে বা প্রতি 1 মিনিটে কিন্তু আপনার টাকা কাটতে থাকে, তাই না? এটা কিন্তু রেগুলার একটা প্রসেস, রেগুলারলি আপনার ওই টেবিলের উপর ইনসার্ট আপডেট ডিলিট চলতেই আছে, তাই না? কারণ আপনি টাকা ঢোকাচ্ছেন আর কথা বলতেছেন, টাকা কেটে নিচ্ছে, আপডেট হচ্ছে বা ডিলিট হচ্ছে, তাই না? এখন যদি এমন হয় যে আমরা এমন কোন অ্যানালাইসিস করতে চাই যেখানে গত 10 বছরের আগের ডেটাকে বা 5 বছর আগের ডেটাকে দেখতে চাই, যে মানুষ ওই সময়ে কতটুকু ফোনে কথা বলতো আর এখন কতটুকু ফোনে কথা বলে বা কোন এরিয়াতে কেমন কথা বলে, অনেক ধরনের অ্যানালাইসিস করা যায়। তার জন্য আমরা কি করব, ধরেন এই ট্রানজ্যাকশনাল ডেটাবেজের উপর যদি আমরা এই কাজটা করতে চাই, প্রবলেম কি? দুইটাতে দুই ধরনের ইস্যু আছে। তো দেখেন আমি ক্লিয়ার করি যে দুইটা দুই রকম কেন আমি তো বললাম। একটা হচ্ছে যে রো ওরিয়েন্টেড বা ট্রানজ্যাকশনাল ডেটাবেস, যেটা ট্রানজ্যাকশনাল ডেটাবেসে আপনার ট্রানজ্যাকশনের পারপাজের জন্যই বানানো হয়েছে, আর কলাম ওরিয়েন্টেড ডেটাবেস বানানো হয়েছে অ্যানালিসিসের পারপাসের জন্য। আর দুইটার ইয়া কি, ট্রানজ্যাকশনাল ডেটাবেস ইজ অপটিমাইজড ফর আপডেট এন্ড ডিলিট, আর অ্যানালিটিক্যাল ডেটাবেস বা কলাম ওরিয়েন্টেড ডেটাবেস ইজ অপটিমাইজড ফর সিলেক্ট অনলি। ঠিক আছে, ইনসার্ট এন্ড সিলেক্ট। এবারে আসি একটা পরিচিত টার্মে, যেটা কম বেশি সবার পরিচিত, ওএলটিপি এন্ড ওএলএপি। অনেকেরই হয়তো পরিচিত, তাই না? তো ওএলটিপি আর ওএলএপি দুইটা ডিফারেন্স কি? এই ওএলটিপি হচ্ছে অনলাইন ট্রান্সফার বা রো ওরিয়েন্টেড ডেটাবেস, আর ওএলএপি যেটা বলতেছি আমরা কলামনার ডেটাবেস বা অনলাইন অ্যানালিটিক্যাল ডেটাবেস, যেখানে আমরা প্রিভিয়াস কোন ডেটা নিয়ে অ্যানালাইসিস করব। এখন আমি অলরেডি যে কথাটা বলছি যে অ্যানালিটিক্যাল ডেটাবেজে কখনো ডেটা আপডেট ডিলিট করা হয় না, বাট ট্রানজ্যাকশনাল ডেটাবেজে আপডেট ডিলিট করা হয়। এটা কেন বলছি, কেন হইতে পারে, এটার কারণ কি, এটা কেউ আমাকে হেল্প করতে পারবেন? কারো কি মনে হয় কেন দুইটা দুই ধরনের ডেটাবেস? আমার মনে হচ্ছে যদি কলামটা ফিক্স থাকে তাহলে যে কোনো মুহূর্তে মানে ট্রানজিশনাল ডাটাগুলো কোয়েরি চালানোটা ইজি হয়, কারণ হচ্ছে যে আমার হেডিংটা ঠিক থাকে, এরকম কিছু কি নাম যায়। ওকে, না সমস্যা নাই ভাই, অ্যান্সার দিতে সমস্যা নাই, আমরা তো এখানে শিখতেই আসছি, তাই না? আপনি জানলে তো আর আমরা এখানে আসতাম না। আচ্ছা, আর কেউ, আর কারো কোনো আইডিয়া? ট্রানজেকশনাল ডাটাবেজে আসলে মূলত সবসময় প্রতিনিয়ত ডাটার আপডেট হতে থাকে। এটা তো প্রতিনিয়ত ডাটাবেজে ডাটা পড়তে থাকে, নতুন নতুন ডাটা, তো সেক্ষেত্রে আপডেট হতে থাকে। আর আমরা যখন অ্যানালাইসিস করি কোনো ডাটা নিয়ে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট ফিক্স ডাটা নিয়ে অ্যানালাইসিস করি। সেটা হয়তো বা 2 বছরের বা 10 বছরের ডাটা,
সেই ডাটা নিয়ে আমরা ওই ডাটা কোনো অ্যানালাইসিস করে থাকি যে এটা প্রিভিয়াস কোনো প্রেডিকশন বা কোনো কিছুর জন্য। তো রাইট। আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা ফিক্স যেটা যেহেতু প্রয়োজন, আর ট্রানজেকশনাল ডাটাতে অবশ্যই এটা সবসময় ভ্যারি করতেছে বিভিন্ন ট্রানজেকশনের কারণে, সেজন্য আমার কাছে মনে হয় দুইটা ভিন্ন হয়েছে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভাই। আম, ভাই যে কথাটা বলছে একদম অ্যাবসলিউটলি, এটা হচ্ছে মেইন রিজন, ওয়ান অফ দ্য মেইন রিজন যে কারণে ট্রানজাকশনাল এবং অ্যানালিটিক্যাল ডেটাবেস দুইটা আলাদা। ট্রানজাকশনাল ডেটাবেসের উপরে আমরা কখনো কোনো অ্যানালাইসিস চালাতে পারি না। কেন পারি না সেটা অ্যান্সারও ভাই দিয়ে দিয়েছেন। আমি আরেকবার একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ট্রানজাকশনাল ডেটাবেসের উপর অ্যানালাইসিস চালাই, যেমন আমাদের এই সময়ে ধরেন উম, আশেপাশে ধরেন আমরা যে আমি এখানে যেখানে আছি বা আপনি যেখানে আছেন সেখানে আশেপাশে কোনো বিয়ে হচ্ছে। তো বিয়ে হলে বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান হলে নর্মালি কি হবে, মানুষ অনেক বেশি মাটন বা অনেক বেশি বিফ খায়, এবং তারপরে নর্মালি আমাদের একটা ডাইজেশনের জন্য আমরা কোক কনজিউম করি, তাই না? কোকা কোলা হোক বা যে কোনো সফট ড্রিঙ্ক কনজিউম করার ট্রাই করি। তো এই যে আমরা একটা সফট ড্রিঙ্ক কেনার একটা টেন্ডেন্সি আছে, এটা কখন কিনি আমরা বেশি? যখন হচ্ছে ওই সিজনটা আসে, বা ওই যে বিয়ে শাদী বলেন বা যে কোনো অনুষ্ঠান হয় ওই সময়টায়। তো খেয়াল করেন, ধরেন আমাদের, আপনি যেখানে আছেন তার পাশে একটা কমিউনিটি সেন্টার আছে, গতদিন একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছিলাম। সেখানে একটা কমিউনিটি সেন্টার আছে এবং সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে, বা রেগুলারলি হয়তো ওই কমিউনিটি সেন্টারটা অনেক ফেমাস বা অনেক পপুলার, রেগুলারলি অনুষ্ঠান হয়, এবং আপনার হচ্ছে আহ অনেক বেশি কোক বিক্রি হয়। হুম। এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন আহ ওই কমিউনিটি সেন্টারে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানের জন্য আহ আপনার আজকে লাগবে হচ্ছে 10,000 বোতল কোক। তো আপনি দোকানে আসলেন, একটা শপ থেকে 10,000 বোতল কোক নিয়ে গেলেন, এবং ওই সময় আপনি যে কোক নিয়েছেন ডেটাবেসে ইনসার্ট করছে কোকা কোলা ডেটাবেসে, এবং কোকা কোলা তখন একটা ডিসিশন নিচ্ছে যে আচ্ছা আমি এই এলাকাতে আগামী মাসে কত বোতল কোক সাপ্লাই করব। তো যখন কোকা কোলা দেখতেছে যে আচ্ছা আমার তো এইখানে একদিনই 10,000 বোতল কোক সেল হয়েছে, এরকম আছে, তার মানে বোধহয় আমার এই এলাকাতে কোক অনেক বেশি লাগবে, তাহলে চলো আমরা এই এলাকাকে টার্গেট করে আরো বেশি কোক ক্রিয়েট করি, তৈরি করি, বানাই। তো তারপরে কি হয়েছে, নিয়ে যাওয়ার পর মনে হয়েছে যে আচ্ছা এই আমাদের এই যে গেস্ট গুলো আছে ম্যাক্সিমাম গেস্ট কোক পছন্দ করবে না বা করতেছে না, আমি কোক নিবো না, আমি 7 আপ নিবো বা আমি স্প্রাইট নিবো বা পেপসি নিবো। তখন আবার আসলাম, এসে আমি কোক গুলো ফেরত দিলাম, ফেরত দিয়ে যেহেতু দাম অলমোস্ট সেম, আমি অন্য কোনো কিছু দাম কম বেশি করে নিয়ে গেলাম। তো কি হলো, অলরেডি ধরেন একটা প্রেডিকশন বা একটা অ্যানালিসিস হয়ে গেছে যে আমার এই এলাকাতে আগামী দিন কোক বেশি লাগবে, কারণ আমি অলরেডি যে কোক সাপ্লাই দিয়েছি সেগুলো সেল হয়ে গেছে। আজকে যেগুলো সাপ্লাই দিয়েছি সেল হয়ে গেছে, কালকে আমাদের অনেক বেশি লাগবে। অ্যানালিসিস হয়ে গেছে এবং তার উপর কোক উৎপাদন করাও শুরু হয়ে গেছে। মিনহোয়াইল আমরা আমাদের দেখতে পাচ্ছি যে কোকগুলো আবার ফেরত দিয়ে অন্য কোনো কোম্পানির কোনো কিছু নিয়ে গেছে। তার পরের দিন যখন আবার নতুন প্রোডাকশনের জিনিসপত্র আসবে, তখন অতিরিক্ত জিনিসপত্র হয়ে যাবে ওখানে, কোকগুলো হয়তো অনেকদিন পড়ে থাকবে বা আলটিমেটলি পরের দিন আর হয়তো নিবে না, তাই না? এক্সেসিভ প্রোডাকশন হয়ে গেল। তার মানে কি আমাদের যে অ্যানালিসিসটা করছি আমরা লাইভ ডেটা দেখে দেখে, সেই অ্যানালিসিসটা কি ভুল হয়েছে, রাইট? বুঝতে পারতেছি? হ্যালো? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, বাট এইখানে যদি আমরা লাইভ ডেটা না দেখে আমরা পুরাতন ডেটা দেখে অ্যানালাইসিসটা করতাম, যে ওই এলাকাতে কমিউনিটি সেন্টার আছে, কখনো কোক ভালো বিক্রি হয়, কখনো 7 আপ ভালো বিক্রি হয়, কখনো স্প্রাইট বা কখনো কি পেপসি ভালো বিক্রি হয়, বাট এভারেজে হয়তো টেস্টের উপরে বা প্রাইসের উপরে ডিপেন্ড করে আমার কনজিউমার বেসটা এরকম। ধরেন একটা বাজে এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আহ, যারা স্টুডেন্ট আছে, হ্যাঁ, তারা কি করে, আহ, খুব বাজে একটা এক্সাম্পল দেয়, হ্যাঁ, এটা না কেউ ওভার মাইন্ড করেন না, সেটা হচ্ছে যে যারা স্টুডেন্ট আছে তারা নর্মালি যেটা করে যে যখন তারা স্মোক করে তখন হচ্ছে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রেঞ্জের মধ্যে থেকে একটা সিগারেট কিনে খাওয়া ট্রাই করে। বাট যারা হচ্ছে স্টুডেন্ট না
যা বাট স্মোকার তারা কি করে, তারা হচ্ছে আপনার সবসময় হয়তো একটা নির্দিষ্ট ব্র্যান্ডে থাকার ট্রাই করে, যে হ্যাঁ ওর একটা নির্দিষ্ট পছন্দ বা কোনো একটা কারণে হয়তো একটা নির্দিষ্ট ব্র্যান্ড সবসময় স্মোক করে। আপনারা এখানে হয়তো অনেকে স্মোকার আছেন বা নাই আমি জানি না। তো এগেন আই অ্যাপোলজিস ফর দিস ওয়ার্ডস এক্সাম্পল। তো যখন আমরা এই জিনিসটা জানতে পারতেছি যে ওই এলাকায় আমার কতজন স্টুডেন্ট কনজিউমার আছে, তার উপর বেস করে যদি আমার কোম্পানির প্রোডাকশনটা আমি করি, তাইলে আমার মানে প্রিভিয়াস সেলস এবং এজ গ্রুপের উপর ধরে, তাহলে কিন্তু আমার এই ভুলটা হবে না। কিভাবে? আহ ধরেন আমার অলরেডি তো বললাম যে যারা স্টুডেন্ট আছে তাদের একটা নির্দিষ্ট বাজেট আছে, যে এই রেঞ্জের ভিতরে থেকে তারা খায়। ধরেন আমাদের একটা কনজিউমার বেজ আছে যারা হচ্ছে ওই এক্সাম্পল থেকে বের হয়ে এসে আমি আসলে কোকের মধ্যেই থাকি। ধরেন হ্যাঁ, একটা বেজ আছে যারা হচ্ছে 20 টাকা দামের কোক খায় বা 20 টাকা দামের কোনো একটা সফট ড্রিঙ্ক খায়। তো যখন আমার কোনো একটা ড্রিঙ্কের দাম 25 টাকা হয়ে গেছে, তখন আমরা দেখছি যে ওই কনজিউমার বেসটা হঠাৎ করে যে কোক, যে সফট ড্রিঙ্কটা কনজিউম করতে, ধরে নিলাম আমি পেপসি খাইতো, তারা এখন পেপসি বাদ দিয়ে 20 টাকা দামের অন্য যে কোকটা পাওয়া যায় সেইটা খাচ্ছে। ঠিক আছে, আমার কনজিউমার বেস কিন্তু সেম আছে, আমার বিক্রিও কিন্তু সেম হচ্ছে, কিন্তু ওরা ওই আগে যেটা খাইতো ওইটা বাদ দিয়ে অন্য জায়গায় সুইচ করছে। কেন? কারণ তাদের বাজেটটা লিমিটেড, তারা সবসময় ওই জিনিসটাই খাবে এমন না, হয়তো তারা সুইচ করতে পারে। তো এই ধরনের একটা অ্যানালাইসিস করে যদি আমি প্রোডাকশনটা করি, যে আমি কি দাম বাড়াইলেই আমার, ধরেন আমার কোক অনেক বেশি ফেমাস আমার এলাকায়, তাই বলে হচ্ছে আমি কোকের হুট করে দাম বাড়াই দিলেও আমার যে 100% কনজিউমারই আবার কোক কিনে খাবে বেশি টাকা দিয়ে, এমন তো না। দাম বাড়াইলে অনেক কনজিউমার কোক ছেড়ে অন্য জায়গায় মুভ করতেও পারে, তাই না? তো এই জিনিসগুলো আমরা কখন পাবো? যখন আমি ওই এলাকার প্রিভিয়াস কোনো ডেটা পাবো, গত 2 বছর 3 বছর বা 5 বছরের ডেটা পাবো। কারা কোন ধরনের কনজিউমার বেস আমার ওখানে আছে, কারা কি ধরনের কোমল পানীয় খায়, সেটা আমি পাবো। সেটার উপর অ্যানালাইসিস করে কিন্তু আমি এই প্রেডিকশনটা দিতে পারবো যে আমার এখানে এই এলাকার জন্য কতগুলো কোকা কোলা আমার প্রোডাকশন করা দরকার, তাই না? কিন্তু লাইভ ডেটার উপর করলে কি হবে? আমার ভুল প্রেডিকশন হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, যদি কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে করতে পারেন কিন্তু। না ভাইয়া, এটা ক্লিয়ার আছে। ওকে, আমরা একটু দেখে আসি ডেটাবেজের কি অবস্থা। ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ, ফিনিশ করে দেই। ওকে, প্র্যাকটিক্যালে যাব আমরা, এই যেটা শেষ করে নেই। এরপরে আসছে হচ্ছে ডেটাবেজ স্ট্রাকচারে। তো যেহেতু ডেটাবেজ স্ট্রাকচারে চলে আসছি, তার মানে মোটামুটি আমাদের প্র্যাকটিক্যালের দিকে চলে আসছি। যেহেতু ইনস্টল হয়ে গেছে, তো আমরা এখানে যদি সার্চ দিই পিজি অ্যাডমিন, পিজি লিখলে পিজি অ্যাডমিন 4 আপনাদের সামনে চলে আসবে। এটাতে ক্লিক করলে এটা একটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা পোস্টগ্রেস ডেটাবেসটাকে ম্যানেজ করতে পারবো। তো ক্লিক করলে ওপেন হচ্ছে, একটু টাইম নেবে ওপেন হইতে। তো পোস্টগ্রেস এর বাই ডিফল্ট অন্যান্য ডেটাবেজ স্ট্রাকচার কি? অন্যান্য ডেটাবেজ স্ট্রাকচার হচ্ছে আপনার একটা ডেটাবেস থাকবে এবং ডেটাবেসের ভিতরে টেবিল থাকবে এবং টেবিলের ভিতরে ডেটা থাকবে। পোস্টগ্রেস এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আপনার ডেটাবেসের ভিতরে ডিরেক্টলি টেবিল থাকবে না, ডেটাবেসের ভিতরে স্কিমা থাকবে এবং এই স্কিমার ভিতরে টেবিল থাকবে। আমি দেখাচ্ছি, আমাদের টুলটা ওপেন হোক। তো স্কিমাটা কি? স্কিমা জিনিসটা হচ্ছে যে যখন আমরা কোনো ডেটাবেস ক্রিয়েট করি, তারপরে ওই ডেটাবেসটাকে আমাদের বিভিন্ন কারণে বা বিভিন্ন দরকারে সাজাইতে হয়। ধরেন আমরা একটা সিঙ্গেল ডেটাবেসের মধ্যে ধরেন ই কমার্স একটা ওয়েবসাইট আমরা বানাইছি বা ই কমার্স একটা অ্যাপ্লিকেশন আমরা চালাই। তো আমি জাস্ট একটা জেনারেল এক্সাম্পল দিচ্ছি সবার বোঝার স্বার্থে, হ্যাঁ। তো ই কমার্স এক্সাম ওই ইয়ার মধ্যে আমার হচ্ছে সাপ্লাই চেনও আছে। সাপ্লাই চেন বলতে যে ধরেন আমি বাইরের দেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি,
আমাদের ডেটাবেজে এটা ইনসার্ট হয়। আবার আমরা যে সেল করি ওইটাও আমার একই ডেটাবেজে থাকে। এখন ইম্পোর্টের খরচ প্লাস আলাদা জিনিসপত্র, প্রোডাক্ট ইনফরমেশন আলাদা হবে। আবার যে সেল করি সেটার ডেটাবেজের স্ট্রাকচার আলাদা হবে, টেবিলগুলো আলাদা আলাদা হবে, তাই না? তো দেখেন, আমরা যদি একই জায়গাতে একটা ডেটাবেজের মধ্যে সব টেবিল রাখি, তাহলে জিনিসটা প্রথমত আমাদের জন্য হচ্ছে একটু কনফিউজিং হয়ে যাবে। দ্বিতীয়ত ডেটার সিকিউরিটি বা স্ট্রাকচারাল সিকিউরিটি মেইনটেইনের জন্য একটু টাফ হয়ে যাবে। তো সেই জন্য পোস্টগ্রেস হচ্ছে ওদের যে ফিচার স্কিমা, এটা হচ্ছে ইন্ট্রোডিউস করছে। and এটা কিন্তু বেশ কাজে আর কি। হ্যাঁ, তো আমরা যদি এখানে একটু দেখি, ইউআইটা নতুন করছে। তো লেফট সাইডে গেলে সার্ভার নামে একটা জিনিস পাবো, এবং সার্ভারে ক্লিক করার সাথে সাথে আমার কাছে একটা পাসওয়ার্ড যাচ্ছে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা যখন ইনস্টল করছি তখন যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা। এটা যদি ভুলে যান তাহলে কানেক্ট করতে পারবেন না, তো সবসময় মনে রাখবেন। দিলাম, কানেক্ট হয়ে গেছে। খেয়াল করেন, কানেক্ট হওয়ার সাথে সাথে এখানে ডাটাবেস নামে একটা লেখা আসছে। স্ট্রাকচারে যাচ্ছে আস্তে আস্তে, যে ডাটাবেস এর মধ্যে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি, এর মধ্যে হচ্ছে পোস্টগ্রেস নামে একটা ডাটাবেস আমি দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে ডাটাবেসের নাম পোস্টগ্রেস। বাই ডিফল্ট আপনাদের ডাটাবেসের নাম হবে পোস্টগ্রেস। এবং এর ভিতরে নিচের দিকে একটু যদি আসি, স্কিমা নামে একটা জিনিস আছে, স্কিমাস। স্কিমার ভিতরে যদি আমি ঢুকি, দেখেন পাবলিক নামে একটা স্কিমা আছে। তো এই পোস্টগ্রেস ডেটাবেজে ডিফল্ট ফিচার হচ্ছে, ডেটাবেজের ডিফল্ট নাম হচ্ছে পোস্টগ্রেস এবং ডিফল্ট স্কিমার নাম হচ্ছে পাবলিক। ঠিক আছে? তো এর ভিতরে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, দেখেন একটু নিচের দিকে আসলে টেবিলস নামে একটা পোর্শন আছে, ড্রপ ডাউন আছে। এর ভিতরে আমরা যদি যাই তখন টেবিলগুলো দেখতে পারবো। এখন যদিও কোনো টেবিল ক্রিয়েট করা নাই, সেই জন্য আমরা এখানে কোনো টেবিল দেখতে পাচ্ছি না। ঠিক আছে? এখানে আরো কিছু জিনিসপত্র আছে, আমি আস্তে আস্তে সবগুলো দেখাই দেবো, বাট একটা বেসিক স্ট্রাকচার আছে আপনাদেরকে আমি দেখাই দিলাম। তাছাড়া আমরা যদি স্কিমার বাইরে বের হই, এইখানে আমাদের নিচে দেখেন লগইন গ্রুপ বা রোলস আছে। এখানে আমাদের কোন কোন ইউজার বা কোন কোন রোল আছে সেগুলো হচ্ছে এখানে আমরা পাবো, বা গেট আপডেট ডিলিট সবকিছু করতে পারবো। তারপরে হচ্ছে অন্যান্য যে ফিচার গুলো আছে তার মধ্যে ল্যাঙ্গুয়েজ আছে। ডিফল্ট ভাবে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল এবং আরেকটা হচ্ছে পিএলপিজি এসকিউএল। তো এই যে এখানে দেখেন পিএলপিজি এসকিউএল হচ্ছে দেওয়াই আছে। পিএলপিজি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর পোস্টগ্রেস এসকিউএল। ঠিক আছে? এটা ওরাকলে বলা হয় পিএলএসকিউএল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসকিউএল। ঠিক আছে? বা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে বলা হয় অনেক ক্ষেত্রে। তো যাই বলেন না কেন, পিএলএসকিউএল পিএলপিজি এসকিউএল দুটো একই জিনিস। এখন টেবিল ক্রিয়েট কিভাবে করব, আমরা স্কিমার মধ্যে যদি যাই, তারপরে যদি এখানে টেবিলের মধ্যে যাই, এখানে যে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট, তারপরে টেবিল, এখানে গিয়েও টেবিল ক্রিয়েট করতে পারবো। এখানে একটা টেবিলের নাম দিতে পারবো। আপাতত একটা টেবিলের নাম দিয়ে দেন স্টুডেন্ট ওনার। ওনারটা কি, যে আপনার যতগুলো ইউজার আছে এই টেবিলের ওনারটা কোন ইউজার বা কোন রোল, ইউজার রোল এগুলো সম্পর্কে আমি পরে আবার বুঝাবো। বাট আপাতত বোঝানোর সাথে আমরা এটা এটুকু বুঝতেছি যে কেউ একজন থাকবে যে হচ্ছে এই টেবিলটার মালিক। ঠিক আছে? যেমন আমাদের বাড়ি ঘরের মালিক হয়, সেমন টেবিলেরও বা ডাটাবেসের মালিক হয়। তো এটার মালিক কেউ একজন থাকবে। যেহেতু আমাদের একটা ডাটাবেসে অনেক অনেক ইউজার থাকতে পারে, একটা ইউজার, আমি একটা ইউজার, বাইরে কোনো একটা ইউজারকে আমি অ্যাক্সেস দিতে পারি। হ্যাঁ, তো ওনাকে সেটা হচ্ছে আমরা এখানে বলে দেবো, এবং স্কিমা কোন স্কিমাতে আমরা রাখবো সেটা এখানে বলে দেবো। বাই ডিফল্ট আমাদের একটা স্কিমা আছে, সেটা হচ্ছে পাবলিক স্কিমা। তো যে কোনো ডেটাবেসে যখন আপনি অ্যাক্সেস করবেন বা কাউকে অ্যাক্সেস দিবেন, বাই ডিফল্ট কিন্তু সবাই পাবলিক স্কিমার অ্যাক্সেস পাবে। তো যখনই আপনি কোনো টেবিল ক্রিয়েট করবেন ফর ইউর পার্সোনাল ইউজ বা কোনো বিজনেস ইউজ, নেভার ইউজ পাবলিক স্কিমা। ঠিক আছে? তাহলে আপনার ডেটার যে সিকিউরিটি বা ইন্টিগ্রিটি দুইটাই নষ্ট হবে। আমরা পাবলিক স্কিমাকে সবসময় অ্যাভয়েড করার ট্রাই করব। এটা হচ্ছে ডিফল্ট একটা স্কিমা দেওয়া থাকে, বাট এটাকে আমরা ইউজ করব না।
তো আমি জাস্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখাচ্ছি কিভাবে করা যেতে পারে। এখান থেকে অন্য স্কিমা থাকলে সেই স্কিমা থেকে সিলেক্ট করে দেব। টেবিল স্পেস হচ্ছে লোকেশনটা কোথায়, আমাদের এখানে ডিফল্ট হচ্ছে পিজি ডিফল্ট নামে একটা লোকেশন থাকে ডাটাবেসের লোকেশন, সেখানে আমি এই টেবিল স্পেসের মধ্যে এটাকে রাখবো। ডিফল্ট যেটা আছে এটা রাখতে পারেন। পার্টিশন টেবিল সম্পর্কে আমি পরে আইডিয়া দিব, এবং কমেন্ট এই ডেটাবেসটা দিয়ে কি করছেন এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখনই কোনো টেবিল ডেটাবেস বা যে কোনো কলাম যে কোনো কিছু ক্রিয়েট করবেন তার জন্য কমেন্টিংটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ধরেন আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করেছি, টেবিলের নাম দিতে হচ্ছে এরকম, ঠিক আছে? এখন ধরেন 11টা নাম দিয়েছি। তো ধরেন আপনি আমার জায়গায় রিপ্লেস হয়েছে, বা আমার টিমের নতুন কোনো লোক আসছে, আমি অসুস্থ, তো তখন তাকে এখানে কাজ করতে হবে। এসে তখন এই টেবিলটা ওপেন করে দেখবে টেবিলের নাম হচ্ছে এরকম। সেই লোকটা কিন্তু বুঝবে যে এটি কি টেবিল, কেন বানানো হয়েছে। যদি তার কাছে কোনো ডকুমেন্টেশন না থাকে বুঝতে পারবে না, তাই না? তো তার জন্য আমি এখানে লিখে রাখবো কিভাবে। ঠিক আছে? তো যখন আমি এই ধরনের কোনো কিছু লিখে রাখবো তখনই ও টেবিলের কমেন্টটা দেখলেও অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এই টেবিলটা আসলে কি রাখা হয়, বা টেবিলটা দিয়ে আসলে আমরা কি করতে পারি, রাইট? এবারে কলামে আসি। কলামে আসার পরে আমরা এখান থেকে একটা একটা করে কলাম নিতে পারবো। আমরা যদি এখানে প্লাস সাইনে ক্লিক করি, এখানে আমরা একটা কলামের নাম নিতে পারবো। ধরেন আমি এখানে আইডি, বা এখানে স্টুডেন্টস আইডি, স্টুডেন্ট আইডি নিলাম। এবং ডেটা টাইপ, এখানে অনেক ধরনের ডেটা টাইপ আছে, পোস্টগ্রেস অনেক অনেক ধরনের ডেটা টাইপ আছে, কোনটা কখন কেন ব্যবহার করা হয় আমি ডিটেল আপনাকে দেখাবো না, বাট একটা বেসিক আইডিয়া যেটা হচ্ছে সবার ক্ষেত্রে, সব ডেটাবেসের ক্ষেত্রে সেম। এটা হচ্ছে যে আমরা যখন কোনো নিউমেরিক্যাল ডেটা রাখবো তখন ডেটা টাইপ হবে ইন্টিজার, যখন কোনো স্ট্রিং টাইপের ডেটা রাখবো ডেটা টাইপ হবে ভার্চার বা স্ট্রিং বা টেক্সট। কিছু বা ডেটাবেসের ক্ষেত্রে স্ট্রিং, কিছু ডেটাবেসের ক্ষেত্রে টেক্সট, আবার কিছু ডেটাবেসের ক্ষেত্রে ভার্চার। বাট ভার্চারটা হচ্ছে মোটামুটি সব ডেটাবেসের ক্ষেত্রে কমন। হ্যাঁ, তার হচ্ছে আপনি কোনো স্পেসিফিক লেন্থের কোনো ডেটা যদি রাখতে চান, এক লেন্থের ডেটা রাখতে চান, তখন 4 ইউজ করব। আর ভার্চার হচ্ছে যখন আমরা কোনো টেক্সট রাখতে যাব, ABCD থেকে Z1 থেকে 9999 কোনো একটা ডেটা রাখতে যাব, তখন হচ্ছে ভার্চার ইউজ করব। আর অন্যান্য সময় নিউমেরিক্যাল যে টাইপ গুলো আছে, ইন্টিজার বা ডাবল বা ফ্লোট, এই ধরনের ইউজ করব। আর টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে, এখানে দেখবেন ডেট পাবেন, ডেট নামে একটা ডেটা টাইপ আছে, এখানে আমরা ডেট রাখবো। ডেট গুলাকে আমরা যে কোনো ফরম্যাট রাখতে পারি। বাই ডিফল্ট ফরম্যাট হচ্ছে ইয়ার ড্যাশ মান্থ ড্যাশ ডেট। তারপরে এই যে নামের পরে বা ডেটা টাইপের পরে একটা থার্ড ব্র্যাকেট আছে, দুইটা থার্ড ব্র্যাকেট, এটা পাবে থার্ড ব্র্যাকেট, রাইট? আমি যদি ভুল না করে থাকি, না সেকেন্ড ব্র্যাকেট। থার্ড ভাইয়া। আচ্ছা, তো এই থার্ড ব্র্যাকেটটা যখনই আপনি পাবেন তার মানে আপনি বুঝবেন হচ্ছে এটা একটা অ্যারে টাইপের, অর্থাৎ এর মধ্যে মাল্টিপল ডেটা থাকবে, একটা ডেট না, অনেকগুলো ডেট থাকবে। ঠিক আছে, সবার ক্ষেত্রে সেম। ডেটের ক্ষেত্রেও সেম পাবেন। আবার আমি ইন্টিজার সিলেক্ট করে দেখেন, বিগ ইন্ট আছে, আমি বিগ ইন্টের ব্যবহার করে আসতেছি। ইন্টিজার যখন সিলেক্ট করবো তখন ইন্টিজারের ক্ষেত্রেও দেখেন এটা পাবেন, ব্র্যাকেট, এটা মানে হচ্ছে অ্যারে। আবার ভার্চুয়ালের ক্ষেত্রেও সেম পাবেন, বা টেক্সটের ক্ষেত্রেও সেম পাবেন। হ্যাঁ, এই যে দেখেন অ্যারে পাবেন। আচ্ছা, এরপরে কিছু কিছু জায়গায় লেখা পাবেন 4, ঠিক আছে? তো 4 বলতে কি, আমি যেমন এখানে দেখেন আমরা যখন ইন্টিজার সিলেক্ট করতেছি, একটা আছে ইন্টিজার নামে। হুম, আবার কিছু কিছু টুলে সেম ডেটাবেস এখানে করে দেখবেন int4 লেখা, int4 লেখা। কিছু কিছু জায়গায় দেখবেন int লেখা, ইন্টিজার লেখাটা নাই, int4 লেখা নাই।
বাট জিনিসটা সেম। ইন্টিজার 4 হচ্ছে, আপনি যখন ইন্টিজার সিলেক্ট করবেন ইন্টিজার 4 অটোমেটিক নিয়ে নেবে, বা আইএনটি লিখলেও ইন্টিজার নিয়ে নেবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা চার্মিং ফিচার। যখন আপনার ডেটার লেন্থটা অনেক বড় হবে, যেমন আপনি ফোন নাম্বার রাখবেন, তখন ইন্টিজারে আপনি ফোন নাম্বারটাকে রাখতে পারবেন না। যখন ওই আপনার 10-11 উপরে চলে যাবে, তখন মানে লেন্থটা, তখন আপনি আর ইন্টিজারে রাখতে পারবেন না। একটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে ইন্টিজার 4 এর। হ্যাঁ, তো তার উপরে যখন আপনি রাখতে যাবেন, তখন আপনাকে বিগ ইন্টিজার এটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আর যখন কোনো ভগ্নাংশ ব্যবহার করবেন, তখন ডাবল বা ফ্লোট এ ধরনের ব্যবহার করবেন। আর যখন আমরা জিওমেট্রিক কোনো ডেটা রাখতে যাব, যেমন গুগল ম্যাপস এর কোনো ডেটা যখন আমরা সেভ রাখতে যাব, তখন আমরা পয়েন্ট বা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করব। স্মল এন্ট দেখতে পাচ্ছি, স্মল এন্ট কি, যখন ইন্টিজার টাইপের ডেটাগুলো খুবই ছোট, যেমন রোল নাম্বার খুব ছোট হয়, এক থেকে খুব হলে 50-100 স্টুডেন্টদের স্মল এন্ট ব্যবহার করতে পারি। বা কোনো স্ট্যাটাস রাখতে চাই, টাইনি ইন্টু আছে, 1 আর 0 শুধু রাখবো, তখন টাইনি ইন্ট ব্যবহার করবো। এগুলা আপনি কখন কোন কারণে ব্যবহার করতে হবে তার উপর ডিপেন্ড করে ডেটা টাইপ ডিফাইন করবেন। হ্যাঁ, বাট বাই ডিফল্ট আমি এটাকে বলে দিলাম যে কোন কোন ধরনের বেসিক ডেটা টাইপ আছে এবং কোনটার কাজ কি। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, পোস্টগ্রেসের আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আমরা এসকিউএল এ যেটাকে বলে অটো ইনক্রিমেন্ট বা ওরা বলে অটো ইনক্রিমেন্ট, পোস্টগ্রেসে বলে সিরিয়াল। হ্যাঁ, আমরা যদি এখানে লিখে রাখি সিরিয়াল, তখন আপনি যখন ডেটা ঢুকাবেন, এই কলামটাতে ডেটা নাও ঢুকাইলেও অটোমেটিক্যালি যে ডেটাটা ঢুকছে তার পরের আইডিটা অটোমেটিক নিজে নিজে ঢুকে নেবে। এখানে ডেটা ঢুকাইতে হবে না এই কলামটাতে। এটা হচ্ছে সিরিয়াল বা বিগ সিরিয়াল। তারপর দেখেন নট নাল নামে একটা রেডিও বাটন প্রবাবলি বলে আছে। তো এটা যদি আমি অন করে দিই, এটা অন করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন এখানে ডেটা ঢুকাবো, এই কলামটায় কোনো ব্ল্যাঙ্ক ডেটা ঢুকতে পারবে না, তাহলে ডেটা ঢুকবে না, এরর দিবে। অর্থাৎ এই কলামটার ডেটা হচ্ছে নাল ঢোকাতে পারবো না। প্রাইমারি কি পরে আসতেছি, বাট প্রাইমারি কি সিলেক্ট করা মানে হচ্ছে এই কলামটা হচ্ছে আমার প্রাইমারি কি। ঠিক আছে? ডিফল্ট হচ্ছে আপনি এই যে কলামটা, এই কলামে যদি কোনো ডেটা ঢোকান, বাই ডিফল্ট এর ভ্যালু কি হবে, যেহেতু আমি সিরিয়াল দিচ্ছি এখানে ডিফল্টটা বন্ধ হয়ে গেছে। যদি আমি অন্য কোনো ডেটা টাইপ দিতাম, ডিফল্ট ওপেন থাকতো, ডিফল্টের মধ্যে কোনো কিছু দিয়ে দিতে পারতাম। যেমন ধরেন আমরা মানুষ হচ্ছে কোন জিনিসটা বলতে চায় না, ধরেন আমি কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে গেছি, সেখানে আমরা নর্মালি কি দিতে চাই না, ধরেন জিজ্ঞেস করলো যে স্যালারি, কেউ সহজে প্রকাশ করতে চায় না, তো এটা ডেটা টাইপ আমি ধরে নিচ্ছি ইন্টিজার। ইন্টিজার, হ্যাঁ, এবং এই জায়গাতে দেখেন আমার কিন্তু এখানে হয় নাই, আই এন টি ইন্টিজার, এই জায়গাতে আমার একটা ডিফল্ট ভ্যালু আছে, লিখতে দিচ্ছি, এখানে দিচ্ছি না, কারণ এটা সিরিয়াল অটো ইনক্রিমেন্ট, এখানে ডিফল্ট ভ্যালু। যদি কেউ আর এখানে স্যালারি না বলে, বা আমি স্যালারি না বলে আমি যদি বলি এজ, কেউ যদি কখনো এজ না বলে, তাহলে বাই ডিফল্ট এজ নিয়ে নেয় হচ্ছে 18। ঠিক আছে? কেউ যদি এইটাতে ডেটা নাও দেয়, বাই ডিফল্ট হচ্ছে 18 নিয়ে নেবে। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। আর যদি অন্য কোনো ভ্যালু দেয়, তখন এটার বদলে ওই ভ্যালুটাই ঢুকবে। ঠিক আছে? গেল। তারপরে হচ্ছে আসতেছি কি, এবার এটাকে আমি একটু ক্লোজ করে দিই। টেবিলটা আমি ক্রিয়েট করলাম না। হ্যাঁ, যদি আমি এখানে টেবিল ক্রিয়েট করতাম, আচ্ছা আমি একটা করি টেবিল, তো টেবিল ক্রিয়েট হয়ে গেছে। দেখেন পাবলিক স্কিমার ভিতরে ডিম ডিডিডিটি নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যেটা বলতেছিলাম যে আমরা পাবলিকের ভিতরে কখনো নরমালি টেবিল ক্রিয়েট করব না। কোথায় করব তাহলে? আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী স্কিমা বানিয়ে নিব। ঠিক আছে? তো আমরা এই স্কিমা আছে এর উপর রাইট ক্লিক করলে ক্রিয়েটে গিয়ে নতুন স্কিমা ক্রিয়েট করতে পারবো, অথবা এই যে নিচে দেখেন কোয়েরি টুল নামে একটা জিনিস লেখা আছে, এখানে যদি ক্লিক করি আমাদের একটা এডিটর ওপেন করে দিবে।
এই জায়গাতে আমরা হচ্ছে এসকিউএল কোয়েরি লিখতে পারবো। এসকিউএল হোক, পিএল এসকিউএল হোক, সবের মধ্যে আমি লিখতে পারবো। ঠিক আছে? তো আমরা টুল দিয়ে টেবিল বা যে কোনো কিছু ক্রিয়েট করা সহজ। আমরা ইয়ে দিয়ে ট্রাই করা শিখবো। তো স্কিমা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট স্কিমা, তারপর একটা স্কিমার নাম দেব। যেমন আমরা যদি সেল করতে চাই তাদের জন্য আমাদের সেলস এর জন্য আলাদা স্কিমা রাখবো। তার কারণে আমি কিন্তু সেল লিখি নাই, আমি লিখছি, ঠিক আছে? সেলস আমি কেন লিখছি এটা ডেফিনিশন আমি পরে দিচ্ছি। এটা ক্লিক ক্রিয়েট করলাম। এটা এখানে যদি রান করি এটা রান হবে এবং বলতেছে কোয়েরি রিটার্ন সাকসেসফুলি। তো ক্রিয়েট স্কিমাটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখানে স্কিমা যদিও দেখাচ্ছে না, না দেখানোর কারণ হচ্ছে আমি রিফ্রেশ করি নাই। এটা আবার রাইট ক্লিক করে যদি আমি রিফ্রেশে ক্লিক করি, দেখেন সেলসটা চলে আসছে। এরপরে আমি টেবিল ক্রিয়েট করতে গেলে এই স্কিমার ভিতরে ঢুকে, টেবিলের ভিতরে ঢুকে রাইট ক্লিক করে ক্রিয়েট টেবিল দিয়ে করতে পারবো, অথবা আমি এখানে লিখতে পারবো। তো ক্রিয়েট টেবিল তো আমরা অলরেডি দেখছি টুল থেকে। এখন একটা কোয়েরি দিয়ে দেখি। তো আমরা এখানে কোয়েরিটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবিল, তারপরে একটা টেবিলের নাম দেব, যেমন স্টুডেন্টস। হ্যাঁ, স্টুডেন্ট, তারপরে একটা ব্র্যাকেট দেব এবং এই ব্র্যাকেটটাকে এইভাবে করে দিচ্ছি। এবং প্রতিটা কোয়েরি শেষে যখন আপনি কোনো এসকিউএল কোয়েরি লিখবেন, প্রতিটা কোয়েরি শেষে সেমিকোলন দিয়ে শেষ করবেন। এই সেমিকোলনের মানে হচ্ছে আমরা যেমন ইংলিশে ফুল স্টপ দেই বা বাংলাতে দাড়ি দেই, এসকিউএল এর দাড়ি হচ্ছে সেমিকোলন। সেমিকোলন মানে ওই কোয়েরিটা শেষ। এর ভিতরে আমরা হচ্ছে কলামগুলো দিব এবং ওই কলামে ডেটা টাইপ দেব, ঠিক যেভাবে আমরা ক্রিয়েট করছিলাম টুল থেকে। যেমন আমরা এখানে আইডি দিলাম বা বললাম স্টুডেন্টস আইডি, এরপরে দিলাম হচ্ছে সিরিয়াল ডেটা টাইপ, ঠিক আছে? নাম স্পেস ডেটা টাইপ, কলামের নাম স্পেস ডেটা টাইপ, তারপরে কমা দিয়ে আরো কোনো কলাম থাকলে সেটাও দিতে পারি, যেমন স্টুডেন্টস নেম, এটা টাইপ দিচ্ছি আমরা ভার্চার। ওকে, এরপরে আমরা যদি এইটুকুকে চালাইতে চাই, আমরা এটাকে সিলেক্ট করে যদি রান করি, খেয়াল করেন আমি যদি সিলেক্ট করে রান করি আমরা একটা এরর খাবো। সরি, এটা রান হয়েছে এবং এইটা দেখেন এই সেলস এর মধ্যে ক্রিয়েট হওয়ার কথা, কিন্তু এর ভিতরে আমি যদি রিফ্রেশ করি এখানে আসে নাই। কেন আসে নাই? এটা আসে নাই তার কারণ হচ্ছে আমি যখনই ডিফল্ট ভাবে কোনো কিছু ক্রিয়েট লিখবো তখন এটা হচ্ছে পাবলিক স্কিমাতে ইফেক্ট করবে। যে কেউ যদি কোনো কিছু ক্রিয়েট ইনসার্ট আবার যাই করুক না কেন, ডিফল্ট ভাবে পাবলিক স্কিমাতে এটা ইমপ্যাক্ট করে। তো পাবলিক স্কিমার ভিতরে আমরা যদি যাই এবং টেবিলের ভিতরে যাই, দেখেন স্টুডেন্টস নামে কিন্তু টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। তো তাইলে আমার টার্গেট হচ্ছে সেলস এর ভিতরে ক্রিয়েট করা। কিভাবে করতে পারি? এখানে আমরা লিখবো হচ্ছে সেলস ডট স্টুডেন্টস, তার মানে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট করো একটা টেবিল, যে টেবিলটার লোকেশন হবে সেলস স্কিমা, ডট দিয়ে টেবিলের নাম, সেলস স্কিমার ভেতরে নাম হবে স্টুডেন্টস, তারপরে ব্র্যাকেটের ভিতরে বলে দিচ্ছি কলামের নাম কি হবে, কলামের ডেটা টাইপ কি হবে, যতগুলো কলাম হবে ডেটা টাইপ হবে কমা দিয়ে দিয়ে আমরা লিখে নিব। তারপরে এইটাকে সিলেক্ট করে, দেখেন আমি এইটুকু সিলেক্ট করে নিয়ে রান করাচ্ছি। এইবারে রান হয়েছে এবং এই সেলস এর ভেতরে আমি যদি টেবিলটা দেখি এখানে ব্ল্যাঙ্ক আছে, আবার যদি এখানে রিফ্রেশ করি দেখেন স্টুডেন্টস ক্রিয়েট হয়েছে। স্টুডেন্টস টেবিল কিন্তু এখন দুইটা, পাবলিকের মধ্যেও স্টুডেন্টস টেবিল আছে দেখেন, আবার এই সেলস এর মধ্যেও স্টুডেন্টস টেবিল আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আপনি চাইলেই একই ডেটাবেজে, আমাদের ডেটাবেস কিন্তু একটাই এবং দুইটাই সেম টেবিল, স্টুডেন্টস টেবিল কিন্তু দুইটাই সেম নামের, ডিফারেন্ট ডিফারেন্ট স্কিমার ভিতরে সেম নামে কিন্তু আপনি টেবিল ক্রিয়েট করতে পারতেছেন। এটা অনেক ইউজ কেস আছে যে এখানে আপনার এই জিনিসগুলো খুব বেশি কাজে লাগবে। বাট আমি যদি সেম স্কিমার মধ্যে সেম নামে দুইটা টেবিল ক্রিয়েট করতে চাই তখন আবার পারবো না। আমি যদি এই কুইরিটাকে আবার রান করি, অলরেডি আমার সেলস স্কিমার ভিতরে স্টুডেন্টস নামে টেবিল আছে, আবার যদি রান করি
এখন বলবে রিলেশন স্টুডেন্টস অলরেডি এক্সিস্ট, বাট অন্য কোন স্কিমার মধ্যে যদি আমি এই টেবিলটা ক্রিয়েট করতে চাই, তখন কিন্তু আমি আবার ক্রিয়েট করতে পারবো, যদি এই টেবিলটা ওই স্কিমার মধ্যে আর না থাকে। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনছি। ওকে, সো আমি এটাতে ইনডেপথ আসলে বেশি কিছুতে যাব না, বাট তার আগে আমরা আরেকবার একটু থিওরিতে ফেরত আসি। ডেটাবেস স্ট্রাকচার বুঝতেছিলাম, বুঝতে বুঝতে আমরা কুইরিতে চলে গেছি। তো স্কিমা এবং ডেটাবেস দুইটা তো আমরা বুঝতে পারছি, রাইট? এখন এটুকু তো বুঝছি। ভাইয়া লাস্টে বললেন যে ওই যে দুটো টেবিলের ব্যাপারটা ওটা ধরতে পারি। আচ্ছা, দুটো টেবিলের ব্যাপার হচ্ছে যে আমরা এখানে স্কিমা কি সেটা বুঝছেন ডেটাবেসের ভিতরে পোস্টগ্রেসে? সীমাটা আমরা ক্রিয়েট করে ওখানে টেবিল ক্রিয়েট করতে পারি, এটা বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু সহজ করি আপনাদেরকে। হ্যাঁ, আমি একটা টেবিল, আমি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করি, ঠিক আছে? ফোল্ডারের ভেতরে আমি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করি, যে ফাইলের আমি এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, হ্যাঁ, এবং এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার এবং নিউ ফোল্ডার 2 নামে। তো আগে আমি এই যে নিউ ফোল্ডারের ভিতরে ঢুকে আছি, এখানে একটা ফাইল ক্রিয়েট করি এবং এই ফাইলের নাম দিব হচ্ছে ধরেন স্টুডেন্টস। ধরে নিচ্ছি এটা একটা টেবিল ক্রিয়েট হয়েছে, ফাইল ক্রিয়েট হয়েছে, রাইট? এর মধ্যে আমি ডেটা রাখতেছি যে মাই নেম ইজ এক্স। ওকে, এবারে আমি যদি সেম ফোল্ডারে আরেকটা ফাইল ক্রিয়েট করতে যাই, খেয়াল করেন, এটারও নাম দিতে চাই হচ্ছে স্টুডেন্টস, এখানে অন্য কোনো স্টুডেন্টদের ডেটা থাকবে। এখন আমি কি ক্রিয়েট করতে পারতেছি? না মানে সেম নামে দুটো পারতেছি টেবিল না, করতে রাইট? পারবো। কেন? হ্যাঁ। কারণ অলরেডি স্টুডেন্ট নামে আরেকটা ফাইল আমার এখানে আছে, তাই না? হ্যাঁ, সেম নামে করতে পারতেছি না। আচ্ছা, এখন এই যে স্টুডেন্টটা ক্রিয়েট করলাম, কোনো ফোল্ডারের ভিতরে না, এটা ধরে নিচ্ছি ফোল্ডার এ, এটা ধরে নিচ্ছি ফোল্ডার বি, কোনো ফোল্ডারের ভিতরে না, নরমালি ক্রিয়েট করলাম। এটা হচ্ছে পাবলিকের ভিতরে ক্রিয়েট হইলো, পাবলিক স্কিমার ভিতরে ক্রিয়েট হইলো। স্কিমা নামে আমরা হিসাবে মানে আপনাদের ইনিশিয়ালি বোঝার সুবিধার্থে ফোল্ডার হিসেবে কল্পনা করতে পারি। হ্যাঁ, স্কিমা মানে ফোল্ডার না, বাট ইনিশিয়ালি বোঝার সুবিধার্থে ফোল্ডার হিসেবে কল্পনা করতে পারি স্টুডেন্টস নামে। এবারে দেখেন, আমরা এবার এ ফোল্ডারের ভিতরে গেলাম এবং এর মধ্যে আরেকটা টেক্সট নিলাম, যেটার নাম দিলাম স্টুডেন্টস ডট টিএক্সটি, সেম নাম। এর মধ্যে লিখলাম, নামও দিলাম স্টুডেন্টস ডট টিএক্সটি, এবং এখানে লিখলাম মাই নেম ইজ জি। খেয়াল করেন, একটা ফোল্ডারের ভিতরে একটা কমন ফাইল, এবং এখানে আমি দুইটা ক্রিয়েট করতে পারি নাই, আবার এর মধ্যে দুইটা আলাদা আলাদা ফোল্ডার আছে। এবং দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে স্টুডেন্টস নামে ফাইল রাখছি। দেখেন, এ তে স্টুডেন্টস, বি তে স্টুডেন্টস এবং পাবলিকের ভিতরে স্টুডেন্টস। এর ভিতরে স্টুডেন্টস ওপেন করি, লেখা মাই নেম ইজ ওয়াই। বি এর ভিতরে স্টুডেন্টস যদি ওপেন করি, লেখা মাই নেম ইজ সি। পাবলিকের ভিতরে স্টুডেন্টস ওপেন করে লেখা মাই নেম ইজ এক্স। তিনটার ভিতরে কিন্তু সেম নামে ফাইল আছে, এবং তিনটার ভিতরে যে সেম নামের ফাইল, তিনটার ফাইলের কন্টেন্ট কিন্তু আলাদা, ইনফরমেশন কিন্তু আলাদা, তাই না? কিন্তু এখন একটা ফোল্ডারের ভিতরে আমি যদি আবার সেম নামে আরেকটা ফাইল বানাইতে চাই, স্টুডেন্টস ডট টিএক্সটি নামে আবার আরেকটা বানাইতে চাই, কিন্তু আমাকে বানাতে দিচ্ছে না, তাই না? বলতেছে অলরেডি এক্সিস্টস, অন্য লোকেশনে বানাইতে বলতেছে, রাইট? তো এই কনসেপ্টটা ধরতে পারছেন? আচ্ছা, এই যে ফোল্ডারের ভিতরে আমি একটা লেয়ারে নতুন নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারলাম, এবং তার ভিতরে সেম নামে প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু বানাইতে পারলাম। চাইলে তো ডিফারেন্ট নামে বানাইতে পারবো আমি ফাইল, রাইট? এই যে সাব ডিরেক্টরি স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে আপনার পোস্টগ্রেসের স্কিমা। আমি জাস্ট ইনিশিয়াল একটা আইডিয়া দিয়ে বোঝানোর ট্রাই করতেছি আর কি, পরে আমি অ্যাকচুয়াল জিনিসটা বুঝাবো, বাট সবার সহজ ভাবে যাতে বুঝতে পারি। জি, মানে তার মানে আমার ভাই আমাকে সীমা ক্রিয়েট করে কাজ করতে হবে।
সীমা ক্রিয়েট করে তার আন্ডারে বিভিন্ন টেবিল ক্রিয়েট করে কাজ করতে হবে। নট নেসেসারিলি। যখন আমরা যখন কোয়েরিটা করেছিলাম, এই যে এইটা বাদে, সেলস বাদে যখন কোয়েরি করেছি তখন তো টেবিল ক্রিয়েট হয়েছে, তাই না? হয়নি? হয়েছিল তো। কিন্তু কোথায় হয়েছিল? পাবলিক পাবলিকের ভিতরে হয়েছিল, রাইট? তো আপনি স্কিমা না ক্রিয়েট করেও কাজ করতে পারেন, বাট সেক্ষেত্রে পাবলিকের ভিতরে ক্রিয়েট হবে। ঠিক আছে ভাইয়া, কে যেন কি বলতেছিলেন? জি ভাইয়া, মানে আমার একটু বিষয় জানা ছিল বলেন যে না ভাইয়া। আমাদের এখানে হচ্ছে স্কিমা আর হচ্ছে ডাটাবেজের মধ্যে গঠনগত কোনো পার্থক্য আছে? মানে আচ্ছা, যে, হ্যাঁ, দুইটা সিমিলার মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে যে আপনার ডেটাবেজের স্টোরেজ লোকেশন, ইউজার্স, বা আপনার একটা ইউজার দিয়ে যখন আপনি কোনো ডেটাবেজে কানেক্ট করবেন, তখন ওই ইউজার দিয়ে সবগুলো স্কিমাতে আপনি হচ্ছে হয়তো সেম পাবেন না, সেম লেভেলের অ্যাক্সেস পাবেন না। আবার একটা ইউজার দিয়ে সব স্কিমাতে কানেক্ট করতে পারবেন, কিন্তু এক ইউজার দিয়ে সব ডেটাবেজে কানেক্ট করতে পারবেন না। প্রত্যেকটা ডেটাবেজ হচ্ছে একটা ইউনিক এন্টিটি আর কি। হ্যাঁ, স্কিমা ইউনিক এন্টিটি, কিন্তু একটা ডেটাবেজে আপনি যদি একবার অ্যাক্সেস পান এবং স্কিমার যদি পারমিশন আপনাকে দেওয়া থাকে, আপনি সব স্কিমা ইউজ করতে পারবেন একই সাথে। ঠিক আছে? ডেটাবেজ হচ্ছে একটা হোল থিং যার ভিতরে আপনার স্কিমা থাকবে এবং স্কিমার ভিতরে অন্যান্য জিনিসপত্রগুলো থাকবে। ঠিক আছে? তো বেসিক্যালি একটা সাব ডিরেক্টরির মতো হিসেবে আমরা চিন্তা করতে পারি আর কি। মেইনলি এটা সিকিউরিটি পারপাসে আর কি এই জিনিসটা ইয়ে করা হচ্ছে, কারণ আমরা যখন মাইস্কিউএল এর কাজ দেখছি তখন স্কিমাটা আসলে পাইনি। যখন নট মাইস্কিউএল নট অনলি সিকিউরিটি পারপাস। এই যে একটু আগে আমি বললাম যে ধরেন আপনি ইম্পোর্ট এবং সেলস দুইটাই বিজনেস করেন। আপনি নিজে ইম্পোর্ট করেন, নিজে সেলস করেন, এবং আপনার দুই ডেটাই একই সাথে রাখেন। হ্যাঁ, তো এখন চিন্তা করেন, প্রোডাক্টস নামে আপনার একটা টেবিল আছে যেখানে আপনি ইম্পোর্ট করছেন যে প্রোডাক্টটা, সেটা ইনফরমেশন সেম স্ট্রাকচারে রাখেন, যে প্রোডাক্টের নাম কি এবং প্রাইস কত পড়ছে। আর বিক্রির সময় সেম জিনিস রাখেন, প্রোডাক্টের নাম কি, সেলস প্রাইস কত হয়েছে বা কত টাকায় সেল করছে। আপনি কিন্তু সেম স্কিমাতে, যেমন মাই এসকিউএল এর ক্ষেত্রে যেটা ঝামেলা হবে, প্রোডাক্টস নামে কিন্তু আপনি দুইটা টেবিল ক্রিয়েট করতে পারবেন না, রাইট? জি পোস্টগ্রেসে কিন্তু আপনি যদি সেলস নামে একটা স্কিমা বানান আর ইম্পোর্টস নামে বা মাই ইম্পোর্ট বা ইম্পোর্ট নামে একটা স্কিমা বানান, তার ভেতরে যদি আপনি প্রোডাক্টস রাখেন, ইম্পোর্ট স্কিমার ভেতরে প্রোডাক্টস এর ইনফরমেশন থাকবে, আপনার যেই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করবেন বাইরে থেকে সেগুলা, এবং সেলস এর ভিতরে প্রোডাক্টস টেবিল রাখতে পারেন, এবং যেটার মধ্যে ইনফরমেশন থাকবে হচ্ছে আপনাদের সেলস প্রোডাক্টগুলো, তার ইনফরমেশন গুলা। বুঝতে পারছি ভাই বিষয়টা এবার। আচ্ছা, ডাটা ইন্টিগ্রিটি। সেকেন্ড থিং হচ্ছে সিকিউরিটি, স্কিমা লেয়ারের সিকিউরিটি আলাদা আলাদা ভাবে ডিফাইন করা যায়। থার্ড থিং হচ্ছে আপনার যদি কোনো SaaS সফটওয়্যার থাকে, হ্যাঁ, সফটওয়্যার এজ এ সার্ভিস যদি প্রোভাইড করেন, বা PaaS থাকে, প্রোডাক্ট এজ এ সার্ভিস ব্যবহার করতে চান, ধরেন আপনার একটা আহ কি সবচেয়ে কমন সফটওয়্যার কি মানুষ বেচে, ধরেন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বেচে অনেকেই। তো আমাদের একটা ধরেন সফটওয়্যার বানানো আছে, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, আমরা বিক্রি করতেছি, আমরা সবাই মিলে, এখানে যারা এখানে উপস্থিত আছি সবাই মিলে বানাইছি, বিক্রি করতেছি। তো XYZ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আমাদের সফটওয়্যারটা নিছে, এবং তাদের জন্য ধরেন তারা বলতেছে, ভাই আমাদের বাজেট কম, আমরা আপনাকে আলাদা করে সার্ভারের খরচ দিতে পারবো না, আমাদেরকে এটা মিনিমাল বাজেটের মধ্যে এটা ম্যানেজ করে দেন। আমরা তাদেরকে দিলাম। তারপরে ABCD প্রাইভেট প্রাইমারি স্কুল বা কিন্ডারগার্টেন আমাদের কাছ থেকে সফটওয়্যারটা নিচ্ছে, এবং তারা বলতেছে যে ভাই আমাদেরকে আপনি সর্বোচ্চ সাপোর্টটাই দিবেন, বা ওরাও বলতেছে যে আমাদেরকেও হচ্ছে সার্ভারের কস্ট আলাদাভাবে অত দিতে পারবো না, আমাদেরকেও আপনি হচ্ছে এই মিনিমাম কস্টের মধ্যে এটা করে দেন। বাট আমি যদি দুইজনের জন্য আলাদা আলাদা ভাবে ডাটাবেস বা আলাদা আলাদা ভাবে সার্ভার বানাইতে যাই, হ্যাঁ, সেক্ষেত্রে দেখবো কি আমি ডাটাবেজের প্রত্যেকের জন্য আলাদা, ডাটাবেজের জন্য আমার আলাদা আলাদা খরচ হবে, কিন্তু দুইজনের জন্য খুব বেশি লোড আমার হবে না। আমি দেখতে পাচ্ছি ধরেন দুইটা স্কুলেরই স্টুডেন্ট কম, খুব বেশি লোড আমাদের ডেটাবেজে পড়বে না। কিন্তু আমি যদি আলাদা আলাদা বানাইতে যাই, আমি কস্টে কুলাইতে পারবো না বা অপটিমাইজ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি যদি স্কিমা আলাদা করি এই একই ডেটাবেজের মধ্যে, ধরেন ABC কিন্ডারগার্টেন এবং XYZ প্রাইমারি স্কুল, দুইটার ভিতরে আমি সেম টেবিল স্ট্রাকচার গুলো রেখে দিচ্ছি, এবং দুইটা স্কুলকে দুইটা আলাদা আলাদা স্কিমার পারমিশন দিয়ে দিচ্ছি, একই ডেটাবেস ব্যবহার করতেছে, আমার কস্টটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, রাইট?
জি ভাইয়া, বুঝতে পারছি আমি ব্যাপারটা। জাস্ট একটা মানে আইডিয়া দিলাম আর কি। এরকম অনেক ধরনের সিচুয়েশন আছে যে জায়গাতে আমাদের স্কিমাটা আসলে কাজে লাগে। আমরা বেসিক্যালি অর্গানাইজ করার জন্য স্কিমা ব্যবহার করি, ঠিক আছে? পোস্টগ্রেস স্কিমাটা আসছে হচ্ছে অর্গানাইজ করার জন্য এবং অ্যাক্সেস কন্ট্রোল বা মেইনলি ভাইয়া ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের যে কনসেপ্টটা, সেটা মেবি এখান থেকে আপনি কাইন্ড ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের মতো, রাইট? ইয়েস। জি ভাইয়া, বুঝতে ঠিক পারছি। আছে, ওকে। এইবারে আসি হচ্ছে স্ট্রাকচারে যেখানে ছিলাম। স্কিমা তো এবার বুঝতে পারছি, রাইট? কাকে যেন কি যেন জিজ্ঞেস করছিলেন। তারপরে হচ্ছে আহ, ওই যে একই জায়গাতে মাল্টিপল টেবিল ক্রিয়েট করার ব্যাপারটা কি যেন এক আপু জিজ্ঞেস করেছিলেন, উনি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওকে, কুল। তার মানে মূলত আমাদের এসকিউএল নিয়ে কাজ করতে হলে স্কিমার ভেতরে কাজ করতে হবে। ডেফিনেটলি স্কিমার ভিতরে আসলে আমরা কাজটা করব, ঠিক আছে? আচ্ছা, আহ এরপরে আসি। আচ্ছা, কেউ কি কিছু লিখতেছেন? আমি কিন্তু লেখা দেখতে পাই না, হ্যাঁ? তো ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি, আমি তো এর আগে ব্যাচে ছিলাম, সো আমি তো অলরেডি পোস্টগ্রেসটা ডাউনলোড করছি, তো ওটা ইউজ করতে পারবো না? হ্যাঁ ডেফিনেটলি পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন, বাট এমন কোনো ভার্সন ইউজ করবো না যেটা ডেপ্রিকেটেড বা ওকে, যেটা সাপোর্ট পাবো না। হ্যাঁ, সমস্যা নেই। বুঝতে পারছি। আচ্ছা, আহ তারপরে আসছে হচ্ছে ডেটাবেজের যে টেবিল স্ট্রাকচার। টেবিলে যে জিনিসটা আমাদের জন্য বোঝা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রো এবং কলাম। তো আমাদের বাম থেকে ডানে যে জিনিসগুলা এগুলাকে বলে হচ্ছে আমরা রো, আর উপর থেকে নিচে যেগুলা এগুলাকে বলে হচ্ছে আমরা কলাম। ঠিক আছে, রো আর কলামকে উল্টাপাল্টা করিয়েন না। উপর থেকে নিচে যেগুলো দেখতে পাই এগুলো এক একটাকে বলে হচ্ছে কলাম, আর বাম থেকে ডানে যেগুলো এগুলোকে হচ্ছে বলে রো। একটু আগে আমি রো ওরিয়েন্টেড আর কলাম ওরিয়েন্টেড ডেটাবেজের এক্সাম্পল দিচ্ছিলাম, মনে আছে? তো কলামনার ডেটাবেজে যখন আমরা কোয়েরি করি তখন কলাম স্পেসিফিক কোয়েরি করি। রো ওরিয়েন্টেড ডেটাবেজে কোয়েরি করলে ফুল রো ধরে সিলেক্ট হয়, ঠিক আছে? এই জন্য দুইটা আলাদা আলাদা। এবার আসি হচ্ছে কির কনসেপ্টে, যেটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কিটা কি? ওই যে ক্রিয়েট করার সময় দেখাচ্ছিলাম প্রাইমারি কি একটা অপশন ছিল। তো প্রাইমারি কি যখন আমরা ক্রিয়েট করতে যাব বা ডেটাবেজের প্রাইমারি কি কি বা টেবিলের প্রাইমারি কি কি, ডেটাবেজে তো হয় না, টেবিলের প্রাইমারি কি। প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে হচ্ছে মূল বা মেইন, প্রধান। প্রাইমারি কি, প্রাইমারিও একটা মানে কিওয়ার্ড, কিও একটা কিওয়ার্ড। প্রাইমারি কি মানে হচ্ছে কোন একটা টেবিলের, রো ওরিয়েন্টেড ডেটাবেজের ক্ষেত্রে কোন একটা টেবিলের একটা রো কে, এই যে রো, একটা রো কে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যদি কোনো কলাম, যদি কোনো কলামকে আমি বলি যে এই কলামটা দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, এটাকে বলে আমরা প্রাইমারি কি। যেমন একটা প্রাইমারি স্কুলের বা একটা হাই স্কুলের স্টুডেন্টদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করি কি দিয়ে? আমরা রোল নাম্বার দিয়ে, তাই না? বা আমরা একটা অফিসের এমপ্লয়ীদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করি কি দিয়ে? এমপ্লয়ি আইডি দিয়ে বা এমপ্লয়ি নাম্বার দিয়ে। সবার একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকে, রাইট? তো সেক্ষেত্রে যে আইডেন্টিটি বা যে নাম্বার বা যে কলামটা দিয়ে আমরা পুরা রোটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, আরো ইনডেপথ আসবো সামনে, সমস্যা নাই। বাট বেসিক আইডিয়াটা বুঝতে পারছি প্রাইমারি কি কাকে বলে। ভাইয়া, ওকে, এরপর আসি হচ্ছে ফরেন কি। ফরেন কি মানেই হচ্ছে রিলেটিভ, ফরেন। ঠিক আছে, তো ফরেন মানে হচ্ছে বেসিক্যালি বিদেশি। প্রাইমারি কি হচ্ছে নিজের টেবিলের যে ইউনিক আইডেন্টিফায়ার তাকে বলে প্রাইমারি কি। ফরেন কি হচ্ছে অন্য টেবিলের যে আইডেন্টিফায়ার তাকে বলে ফরেন কি বা বিদেশি। তো দেখেন, ফরেন কি বা প্রাইমারি কি আসলে কি বা কেন ইম্পর্টেন্ট। ফরেন প্রাইমারি কি এটা তো বুঝছি, ফরেন কি হচ্ছে একটা টেবিলে প্রাইমারি কি, অন্য টেবিলে ফরেন কি। ঠিক আছে, এখন জিনিসটা শুনতে একটু বিদ্যুৎটা মনে হলো, আমি একটু ইজি এক্সাম্পল দেই। আমি এটাকে ডুপ্লিকেট করি। তো ফরেন কিটা কি জিনিস আমরা যদি একটু এক্সাম্পল সহ বুঝি। উম জাস্ট
এর ভিতরে করতে হবে প্রবাবলি। তো ইনসার্ট টেবিল, উপরেটা চলে গেল। আচ্ছা যাক, তো ধরেন এই একটা টেবিল আছে আমাদের, টেবিলের স্ট্রাকচার তো নরমালি এরকম হয়, রো এবং কলাম। তো এই টেবিলের নাম আমি দিচ্ছি ধরেন এটাকে ইনসার্ট টেক্সট বক্স। এই টেবিলের নাম দিচ্ছি আমরা হচ্ছে ধরলাম ফাদার। এবং আরেকটা টেবিল, এই টেবিলের নাম দিচ্ছি আমরা হচ্ছে চাইল্ড বা সান। ঠিক আছে, তো এই যে টেবিলটা, এখানে ধরেন একটা ফাদারের আইডি আছে, নেম আছে, এইটাকে আপাতত কেটে দেই, এটাকে আপাতত কেটে দেই, এবং এখানে চাইল্ডের একটা আইডি আছে, নেম আছে, এবং এখানে আছে ফাদার, ফাদার আইডি। হুম, তো ধরেন ফাদার আইডি হচ্ছে 1 2 3, ফাদার হচ্ছে এ বি সি, এবং চাইল্ডের আইডি হচ্ছে কিছু একটা দিলাম 7, এবং চাইল্ড হচ্ছে C1 C2 C3। এইবারে একটা জিনিস খেয়াল করি, ধরেন এই চাইল্ড 1 C1, হ্যাঁ, C1 এর বাবা হচ্ছে এ, আমি এখানে লিখে দিচ্ছি এ, বা আপাতত এই লিখি, অথবা এ না লিখে আমি লিখতে পারি এখানে 1। এই যে 1 হচ্ছে কি এ, যে বাবা, সে বাবার আইডি, সো 1। তারপরে C2 যে ধরে নিচ্ছে এর বাবা হচ্ছে বি, তো এর বাবা হচ্ছে বি এবং এর আইডি হচ্ছে 2। এবং C3 যে ধরলাম এর বাবা এখানে নাই, এখন এখানে আমি দিচ্ছি যে এর বাবার ধরতেছি জি, তো এখানে আমি দিলাম জি। ঠিক আছে, তো এটা হচ্ছে চাইল্ড টেবিল, এটা হচ্ছে প্রাইমারি টেবিল। তো আমি কি বলছি, এক টেবিলের প্রাইমারি কি, অন্য টেবিলে হচ্ছে ফরেন কি। তো ফাদার আইডিটা হচ্ছে এখানে আমাদের ফরেন কি, FREIGN, ফরেন কি। আর এই ফাদার্স টেবিলের আইডিটা হচ্ছে প্রাইমারি কি। এই আইডি দিয়ে এই বাবাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি, এবং এটা হচ্ছে আমার চাইল্ড টেবিলের প্রাইমারি কি, এবং এই ফরেন কিটা হচ্ছে ফাদার টেবিলের প্রাইমারি কি, এখানে এসে ফরেন কি হয়ে গেছে। তখন আমি যদি এখানে এ না লিখি, শুধু 1 লিখি, তার মানে আমি বুঝবো এটা হচ্ছে ফাদার টেবিলের আইডি, ফাদার টেবিলের প্রাইমারি আইডি। দেখেন 1 মানে আমি বুঝতেছি এর বাবা হচ্ছে এ, C2 এর বাবা হচ্ছে 2 মানে হচ্ছে বি, C3 এর বাবাকে আমি বলছি জি বা জেড। তো এই যে জি বলছি C3 এর বাবা, এই জি কি আমার এই ফাদার টেবিলে আছে? নাই, কিন্তু আমি এখানে জি দিয়ে দিছি। তো এই যে ডেটার একটা ইন্টিগ্রিটি লস হইলো, ঠিক আছে, এইটার জন্য ফরেন কিটা ইম্পর্টেন্ট। এখানে যদি ফাদার টেবিলে না থাকে এখানে এন্ট্রি দিতে দিবে না। আমি আরেকটু সহজ এক্সাম্পল করে দেই। ধরেন আমি যদি এটাকে বলি, আমাদের এটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্টের কথা বলতেছিলাম, স্কুল ম্যানেজমেন্টের একটা ডেটাবেস। তো এখানে আমাদের এই টেবিলটার নাম হচ্ছে ক্লাস, এবং এটার নাম হচ্ছে স্টুডেন্টস। ঠিক আছে, তো এটা হচ্ছে স্টুডেন্টস নেম, স্টুডেন্টস নেম, এবং এই আইডিটা হচ্ছে ক্লাসের আইডি। কিছু কিছু স্কুল আছে যে এমপিও ভুক্ত হাই স্কুল, দেখবেন যেগুলা হচ্ছে প্রাইভেট, তাদেরকে হচ্ছে যারা হাই স্কুল এই এসএসসি পরীক্ষা দেওয়ার পারমিশন দেওয়া হয় না, অন্য সরকারি স্কুলে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেয়, মানে তাদের পারমিশন হচ্ছে ক্লাস 9 পর্যন্ত। তো ধরেন এখানে আমাদের স্কুলটা হচ্ছে, এটা হচ্ছে ক্লাস টেবিল, আর এটা হচ্ছে স্টুডেন্টস টেবিল। সিনারিও না বুঝলে জিজ্ঞেস করেন, সিনারিও না বুঝলে আসলে এটা বুঝবেন না। তো ধরেন আমাদের এই ক্লাস হচ্ছে 8 7 বললাম 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9। তো
ধরেন একজন স্টুডেন্ট আসছে C1 এসে আমাকে স্কুলে এসে বলতেছে যে স্যার আমি হচ্ছে ক্লাস 8 এ ভর্তি হইতে চাই। তো আমরা দেখতেছি ঠিক আছে তুমি ক্লাস 8 এ ভর্তি হবো, আমাদের তো ক্লাস 8 আছে, ভর্তি হয়ে যাও, 2 তে ভর্তি করে নিলাম। তো 8 এর আইডি যেহেতু 2, আমি এখানে 2 আইডি বসাই দিলাম। স্টুডেন্ট 2 এসে বলতেছে স্যার আমি হচ্ছে ক্লাস 7 এ ভর্তি হতে চাই। তো আমি ওকে সুন্দর করে 7 এ ভর্তি করে নিলাম, 7 এ ভর্তি করে নিলাম। এখানে নামগুলো আগে লিখি, হ্যাঁ, ধরলাম 8 এ ভর্তি হয়েছে, এ 7 এ ভর্তি হয়েছে। এবারে C3 বা স্টুডেন্ট 3 এসে বলতেছে, এটাকে আমি এস করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, স্টুডেন্ট স্টুডেন্ট আরেকটা স্টুডেন্ট এসে বলতেছে স্যার আমি ক্লাস 10 এ ভর্তি হতে চাই। তো তাকেও আমি ক্লাস 10 এ ভর্তি করে নিলাম। ঠিক আছে, আমার এখানে কোনো চেক নাই, ক্লাস 10 এ ভর্তি করে নিলাম। বাট যখন ও ক্লাস 10 এ উঠে গেছে পরীক্ষা দিতে যায়, তখন দেখতেছে যে ভাই আমি তো ক্লাস 10 এ উঠছি কিন্তু আমি তো এসএসসি পরীক্ষা দিতে পারছি না, হ্যাঁ, আমি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিতে পারছি না, তাহলে আপনারা আমাকে ভর্তি নিলেন কেন? ধরেন এই ভর্তিটা নিচে হচ্ছে কোন একটা কোঅর্ডিনেটর যে হচ্ছে নতুন জয়েন করছে, এবং আমরা যে ডেটাবেসটা ডিজাইন করছি সেই ডেটাবেসটা এইভাবে রাখছি। তো এর সাথে কোনো চেক নাই, ক্লাসের সাথে স্টুডেন্টরা ভর্তি হইতে আসছে, আমি এখানে ম্যানুয়ালি 10 বসাই দিছি, যে ঠিক আছে আমি তো বসাইতে পারতেছি, নিয়ে নিলাম 10 এ ভর্তি, তারপর যা আছে কপালে ভর্তি নিয়ে নিছি। পরবর্তীতে যায় ও কিন্তু পরীক্ষা দিতে পারতেছে না, তার মানে কি আমার এই ডেটাটা ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে, রাইট? জি ভাইয়া। আমার হিসাবে কিন্তু আমার যেহেতু ক্লাস 10 নাই, তো আমার কিন্তু ভর্তি নেওয়ার কথাই না, তাই না? তারপরেও আমরা ভর্তি নিয়ে ফেলছি, এখন ও পরীক্ষা দিতে পারবে না। ছোট করি, ওকে, এটাকে বামে নিয়ে চলে আসি। এবারে সেম জিনিসটা যদি আমাদের এমন হয়, ডেটাবেস ডিজাইনের কথা যদি চিন্তা করি, সেম জিনিসটা যদি এমন হয়, এখানে আসি। এবারে আমরা এটাকে ফরেন কি বানাই দিয়েছি, হ্যাঁ, ফরেন কি, এটা তো আপডেট করা যায়, ফরেন কি বানাই দিয়েছি। এখন এন্ট্রি আমরা এইভাবে দিচ্ছি না, যেহেতু ফরেন কির ক্ষেত্রে কি বলছি, এক এই ফরেন কিতে ইনসার্ট করতে গেলে যেই ফরেন কিটা ইনসার্ট করবেন ওটা অন্য কোনো টেবিলে প্রাইমারি কি হিসেবে অবশ্যই থাকতে হবে, তাছাড়া ঢুকাইতে পারবেন না। তো যখন আমি এখানে ও এসে বলতেছে 8 এ ভর্তি হবো, তখন আমি খুঁজবো কি এটা কোন টেবিলের ফরেন কি, এই টেবিলের। তো 8 এর আইডি হচ্ছে 2, আমি এখানে 2 বসাই দেব। স্টুডেন্ট এসে বলতেছে 7 এ ভর্তি হবো, 7 এর আইডি হচ্ছে 1, এখানে 1 বসাই দেব। স্টুডেন্ট 3 এসে বলতেছে স্যার আমি 10 এ ভর্তি হবো, তখন আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও আমি দেখি চেক করে। তারপরে আমি এখানে দেখলাম যে আমার তো 10 এর পারমিশন নাই, বা 10 এর কোনো আইডি নাই, এখানে প্রাইমারি কলামে 10 এর কোনো আইডি নাই, তো আমি তখন কিন্তু তাকে আর ভর্তি নিতেই পারবো না। তো আমার যে ডেটার ইন্টিগ্রিটি বলেন বা এই যে আহ, এটা রক্ষার জন্য কিন্তু আমার ফরেন কিটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি? ফরেন কি সম্পর্কে আইডিয়া ক্লিয়ার মোটামুটি সবার? হ্যাঁ ভাইয়া, কিন্তু যেটা ভুল হলো ওটার সলিউশনটা কি? এটা তো আমাদের ভুল ডিজাইন, এটা তো কোনো সলিউশন নাই, এটাতে তো হচ্ছে আপনার ওই স্টুডেন্টের হচ্ছে একটা বছর নষ্ট এবং হচ্ছে আপনার স্কুলের বিরুদ্ধে মামলা হবে, তাই না? হ্যাঁ। তো এখানে ভুলটা কার? ভুলটা হচ্ছে যে ডেটাবেস ডিজাইন করছে তার। তো যে কতদিন যে আমাকে জিজ্ঞেস করতেছিল যে ডিজাইন কেন ইম্পর্টেন্ট, দেখছেন কেন ইম্পর্টেন্ট, একটা ছোট এক্সাম্পল দিলাম আর কি। ঠিক আছে, তো আপনি যেখানে কাজ করেন না কেন ডিজাইনের কনসেপ্টটা থাকতে হবে সব সময়। ওকে, এখন বুঝতে পারছি? জি ভাই। ওকে, এরপর আসতেছে হচ্ছে ইউনিক কি। ইউনিক কি কি? ইউনিক কি হচ্ছে, ইউনিক কি হলো ইউনিক আইডেন্টিফায়ার। ঠিক আছে, কোন একটা টেবিলের যদি কোনো ডেটাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই ওটাকে বলি ইউনিক কি। যেমন এই যে এই রোকে যদি আমি কোনোভাবে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, তাইলে যে কি আমরা ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে ইউনিক কি, সেম অ্যাজ প্রাইমারি কি। তাহলে ডিফারেন্সটা কি? বুঝলেন ভাইয়া, ইউনিক বলতে কি বোঝাচ্ছেন? প্রাইমারি কি দিয়েও আমরা ইউনিকলি কোন একটা রোকে আইডেন্টিফাই করতে পারবো,
আবার ইউনিক কি দিয়েও কোন একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে? এখন হ্যাঁ তাহলে দুইটা ডিফারেন্স কি, রাইট? দুইটা ডিফারেন্স হচ্ছে কোন একটা কলামকে আপনি যখন ইউনিক কি করবেন সেটা দিয়ে অবশ্যই ওই টেবিলের কোন ডেটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবেন। এবং প্রথম কথা হচ্ছে প্রাইমারি কি ইজ ডেফিনেটলি ইউনিক কি। ঠিক আছে? প্রাইমারি কি সবসময় ইউনিক কি হবে। প্রাইমারি কিতে ডুপ্লিকেট কোনো ডেটা থাকতে পারবে না, কিন্তু ইউনিক কি সবসময় নট প্রাইমারি কি। ঠিক আছে? মানে এটা কেন কোশ্চেন আসতে পারে, তার দুইটা ডিফারেন্স কি। প্রাইমারি কি সবসময় ইউনিক কি, ইউনিক হবে, কিন্তু ইউনিক কি সবসময় প্রাইমারি কি না। তাহলে ইউনিকলি আইডেন্টিফাই করবো কেমনে? দেখেন, খুব সিলি একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে আমরা এই যে রোতে যখন ডেটা ঢোকাচ্ছি, যদি কোনো রো এর কোনো ডেটা দিয়ে ইউনিকলি কোনো কলামের ইউনিক আইডি দিয়ে পুরো রোকে আইডেন্টিফাই করতে পারি, ওটা হচ্ছে প্রাইমারি কি। আবার ইউনিক কি এর ক্ষেত্রে সেম। ডিফারেন্স হচ্ছে প্রাইমারি কিতে আমরা কোনো সময় কোনো নাল ডেটা ঢোকাইতে পারবো না বা ব্ল্যাঙ্ক ডেটা ঢোকাইতে পারবো না। ঠিক আছে? কিন্তু ইউনিক কি এর ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ডেটা ঢোকাইতে পারবো। ঠিক আছে? ইউনিক ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ইউনিক হতে পারে, কিন্তু প্রাইমারি কি কখনো ব্ল্যাঙ্ক হতে পারে না। কারণ প্রাইমারি কি দিয়ে আমি ওই স্পেসিফিক রোটাকে আইডেন্টিফাই করতে পারবো, আর ইউনিক কি দিয়ে ওই ইউনিক জিনিসটার উপরে বা যেই জিনিসটার উপর বা যে কলামটার উপর আমি ইউনিক করতেছি ওইটার ইউনিক ভ্যালুর উপরে আমি এই রোড গুলাকে আইডেন্টিফাই করতে পারবো। জি ভাইয়া, মানে প্রাইমারি কি দিয়ে হচ্ছে আমি কোনো একটা রো কল করতে পারবো, আর হচ্ছে প্রাইমারি কি নাল হতে পারবে না, কিন্তু ইউনিক কিটা তাহলে কি নাল হতে পারছে? ইউনিক কি নাল হইতে পারবে, আচ্ছা, কিন্তু ইউনিক কি প্রাইমারি কি না। হ্যাঁ। ইউনিক কি দিয়েও হচ্ছে ইউনিকনেস আইডেন্টিফাই করা যায়, কিন্তু নাল হইতে পারে। ঠিক আছে? তার মানে ইউনিক কি দিয়ে কি কোয়েরি চালানো যাবে না? না, ইউনিক কি দরকার, প্রাইমারি কিও দরকার। প্রাইমারি কি হচ্ছে অন্য টেবিলের ফরেন কে যখন আমরা সেট করব এবং ওই টেবিলের ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য প্রাইমারি কি দরকার। ঠিক আছে? কিন্তু কোন রোকে কি আমরা এই ইউনিক কি দিয়েও তো আমরা আইডেন্টিফাই করতে স্পেসিফাই পারবো, করতে পারবো? অবশ্যই পারবো। যেমন আমরা এই এক্সাম্পলটা যদি দেখি, দেখেন এটা যদি আমার প্রাইমারি কি না হয়, হ্যাঁ ধরেন এটা আমার প্রাইমারি কি না, এখানে বা এটাকে আমি যদি নেই, ধরেন কোন একটা স্টুডেন্টের ভর্তি কনফার্ম না, তাকে রেখে দিছি, হ্যাঁ। তো ধরেন এটা হচ্ছে ইউনিক কি, নট প্রাইমারি কি, হ্যাঁ ইউনিক কি। তো এইখানে আমি ব্ল্যাঙ্ক ঢুকাইতে পারবো, এই দুইটা কিন্তু ব্ল্যাঙ্ক, ধরেন এই দুজনে ভর্তি কনফার্ম না। ঠিক আছে? এটাকে আমি বলতেছি যে কনফার্মড। যদি কনফার্ম হয় তাহলেই শুধুমাত্র এখানে কোনো ভ্যালু থাকবে, না হলে কোনো ভ্যালু থাকবে না। তো এইটা ইউনিক, এইটাও কিন্তু ইউনিক ভ্যালু। ঠিক আছে? তো এটা S2, এটা S3, দুইটা আলাদা আলাদা রো কিন্তু ব্ল্যাঙ্ক বা নাল। তো ইউনিকলি এই ব্ল্যাঙ্ক দিয়ে আমরা এই দুইটা রোকে আইডেন্টিফাই করতেছি, কিন্তু প্রাইমারি কি দিয়ে কি করতে পারবো না, প্রাইমারি কি দিয়ে কখনো ব্ল্যাঙ্ক ঢুকাইতে পারবো না আমরা। ঠিক আছে? প্রাইমারি কি দিয়ে সবসময় একটা রোকে আইডেন্টিফাই করব, নেভার প্রাইমারি কি কখনো মাল্টিপল রোকে আইডেন্টিফাই করে না, প্রাইমারি কি সবসময় একটা রোকে আইডেন্টিফাই করে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু এখানে একটা ঝামেলা কি দেখেন, খেয়াল করেন, আমি বুঝাই দিই। সেটা হচ্ছে আপনি ধরেন এটাকে আবার একটু কপি পেস্ট করি, ধরেন এখানে আপনার হচ্ছে আইডি নাই, ব্ল্যাঙ্ক। হুম, তখন কিন্তু এই স্টুডেন্টকে আপনি ভর্তি নিয়ে নিতে পারবেন। কেমনে? একটা আইডি নাই, ব্ল্যাঙ্ক, সো আপনি ফরেন কিতেও কিন্তু ব্ল্যাঙ্ক ইউজ করতে পারবেন। ঠিক আছে? একটা কনসার্ন, রাইট? তো আমাকে এটা কি হইতে হবে, এটা
ইউনিকলি যদি আইডেন্টিফাই করতে হয় আমার টেবিলটার ইম্পর্টেন্স যদি এত বেশি থাকে কলামটার, এটা হবে প্রাইমারি কি, যাতে এখানে কোনো ব্ল্যাঙ্ক ভ্যালু ঢুকতে না পারে, এখানে কোনো ব্ল্যাঙ্ক ভ্যালু ঢুকতে না পারে, এবং এর উপর ডিপেন্ডেন্ট যত টেবিল আছে সেইগুলোতেও ডেটা দিয়ে হয়। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, সো তাহলে প্রাইমারি কি কি আর ইউনিক কি কি আমরা মোটামুটি আইডিয়া ক্লিয়ার। কখন প্রাইমারি কি এবং কখন ইউনিক কি ব্যবহার করতে হয় বলেন তো একজন, কখন প্রাইমারি কি আর কখন ইউনিক কি ব্যবহার করব? আইডিয়া দেবেন? প্রাইমারি কিটা হচ্ছে আমাদের ওই যে ফরেন আইডিটার জন্য এটা অবশ্যই লাগবে, কারণ হচ্ছে যে এটা আমার ইউনিকলি রোটাকেই নিয়ে আসবে। কিন্তু রাইট ইউনিকটা তো যতটুকু বুঝলাম যে যদি আমার নাম থাকে তাহলে তো মনে হচ্ছে সমস্যা হয়ে যাবে। রাইট। সো বেসিক্যালি দুটো ডিফারেন্স হচ্ছে, ইউনিক কিতে নাল ঢুকবে, প্রাইমারি কিতে কখনো নাল ঢুকতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা একটু আগে দেখাচ্ছিলাম, আমি স্কিমা ক্রিয়েটের সময় সেলস দিছি, টেবিলের নাম দিছি স্টুডেন্টস। আমি চাইলে স্টুডেন্ট দিতে পারতাম বা এখানে সেল দিতে পারতাম। ঠিক আছে? এটা কেন আমি শেষে এস দিছি, তার কারণ হচ্ছে এটাকে প্লুরাল বানাইছি। আপনার স্কিমাতে নিশ্চয়ই একটা টেবিল আপনি রাখবেন না, মাল্টিপল রাখবেন। এবং স্টুডেন্টস টেবিলে বা স্টুডেন্ট নামে যদি টেবিল রাখি, এর ভিতরে নিশ্চয়ই একটা রো রাখবেন না, রাইট? বা একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখবেন না। একটা ইনফরমেশন রাখার জন্য তো আপনি টেবিল বানান না, তাই না? কিন্তু সেটা তো মনে হয় এই মানে সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে তো মনে হয় সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না, বাট এটা হচ্ছে কনভেনশন। ঠিক আছে? যে আপনি যখন কোনো ভালো জায়গাতে ইন্টারভিউ দিবেন বা ভালো জায়গাতে ফেস করবেন, বা ধরেন আপনি একটা ভালো জায়গাতেই জব করেন, আপনার স্যানিটি বা আপনার ডেটাবেজের অডিট হচ্ছে, হ্যাঁ? তো অডিটে কোনো একটা ধরেন আদার কোম্পানি করতেছে বা আপনার কোম্পানির কেউ একজন করতেছে, তখন এসে যখন দেখবে যে আপনার টেবিলের নামের এই অবস্থা, বাট আপনি একজন ধরেন ডেটা আর্কিটেক্ট অথবা ধরে নিচ্ছি আপনি একজন ডেটাবেজ ইঞ্জিনিয়ার, তখন কিন্তু আপনার আসলে তাদের কোশ্চেন থাকবে যে আর বিয়ার সম্পর্কে, তাই না? তো আমরা এই ছোট ছোট জায়গাগুলোতে একটু ধরে ধরে যাব, যেগুলো জায়গাতে আসলে আমাদের একটু নজর দেওয়া উচিত। ঠিক আছে? এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা সবসময় এই নামগুলা দেখেন, আমি কিন্তু এখানে চাইলে এসআইডি দিতে পারতাম, এখানে চাইলে এএনএম দিতে পারতাম, এ নাই কেন? আমরা এখানে সবসময় টেবিলের নাম এবং স্টুডেন্টের নাম, বা সরি টেবিলের নাম এবং কলামের নামগুলা বা যে কোনো নামে যখন দেবো তখন সেগুলো মিনিংফুল নাম দেব। ঠিক আছে? যাতে করে পরবর্তীতে কেউ একজন যদি আমাদের এই জিনিসটা দেখে তাহলে সহজে বুঝতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর এমনিতে কারো কোনো কোশ্চেন আছে? আমি আসলে আজকে আর আগাবো না, প্রবাবলি মোটামুটি নেক্সট ইয়ার থেকে আমি আসলে আমি নেক্সট যেটা আমি প্ল্যানে রাখছি এটা যদি এখন ধরি অনেক টাইম লেগে যাবে আপনাদের, আসলে এই জন্য আমি ইচ্ছে করে আগাই দিচ্ছি না, ছেড়ে দিব আপনাদেরকে। আর এমনিতে কারো কোনো কোশ্চেন আছে? এখন পর্যন্ত যা যা দেখছি। আচ্ছা, ভাইয়া আমরা কি এবার শুধু পিজি অ্যাডমিনটা নিয়েই কাজ করব না? না পিজি অ্যাডমিনটা নিয়ে কাজ করব না, আমি এটা দেখাই দেব, ক্লাস শেষ করার আগে দেখাই দেব। আমাদের আরো যে দুইটা টুল আগেও দেখাইছি, তো আপনাদেরকেও দেখাই দিব। সেটা হচ্ছে একটা হলো আমাদের টেবিল প্লাস, এটা হচ্ছে সবচেয়ে বেশি লাইট ওয়েটেড টুল একটা, যেটা ডেটাবেস মেইনটেনেন্স এর জন্য। টেবিল প্লাস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, এখানে ডাউনলোডে গেলে এটা ফ্রি, 3টা ট্যাব ওপেন করতে পারবেন ফ্রি। এটা আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, এটা ডাউনলোড করে নিলাম।
এবং আরেকটা আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বিভার। বিভারটাও কমিউনিটি এডিশন আছে, 3টা এডিশন আছে, একটা প্রো, একটা প্রিমিয়াম, একটা কমিউনিটি। তো যাদের হচ্ছে লাইসেন্স আছে বা যারা অফিসের কাজে ব্যবহার করতে চান তারা প্রো ইউজ করতে পারেন, কিছু ফিচার্স বেশি পাবেন। চাইলে কমিউনিটি ব্যবহার করতে পারেন। সো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব আসলে। হ্যাঁ, তো আরেকটা আছে হচ্ছে ডিবিভার এন্টারপ্রাইজ। এটা আসলে এখানে দেখাচ্ছে না। আহ, আমরা যদি একটু সার্চ করি ডিবিভার এন্টারপ্রাইজ, তো এখান থেকে আমরা চাইলে, আপনারা যদি কেউ অফিসিয়াল কাজের জন্য কিনে নিয়ে ব্যবহার করতে চান, অ্যাডিশনাল ফিচার্স চান, তাহলে এখান থেকে ডিরেক্টলি এন্টারপ্রাইজটা ডাউনলোড করে নিতে পারেন। সবগুলো মোটামুটি সেম জিনিসই। আমি এখান থেকে 14 দিনের ট্রায়াল পাবেন। সো এখান থেকে চাইলে আপনারা ইউজ করতে পারেন আর কি। ডাউনলোড করে নিচ্ছি। ভাই আমাকে কি কি ইনস্টল দিতে আমার হবে? একটা তো ইনস্টল দেওয়া কিছু ইনস্টল দিতে হবে না, আমাদের আমাদের হচ্ছে যে পোস্টগ্রেসটা দিয়েছি ওইটা দিলেই হবে। আর এই দুটো টুল হচ্ছে নট নেসেসারি, অপশনাল আপনাদের জন্য। আমি জাস্ট দেখাবো হচ্ছে এই দুটো টুলে কিছু ফিচার্স আছে যেগুলো হচ্ছে আমরা পিজিএডমিনে পাবো না, বা পাইলেও ওটা হচ্ছে এইগুলার হচ্ছে আপনার ইজ অফ অ্যাক্সেস বলেন বা ইউজেবিলিটি বলেন, একটু সহজ, ইউজার ফ্রেন্ডলি আর কি। ঠিক আছে, তো এই জন্য আপনারা চাইলে এই দুইটা টুল ডাউনলোড করে রাখেন। নেক্সট ইয়ার থেকে আমি এই দুইটারও সম্পর্কে দেখাবো, প্লিজ অ্যাডমিনের দেখাবো। হ্যাঁ, তো মোটামুটি নেক্সট ইয়ার থেকে আমরা আরেকটু ইন ডেপথে যাওয়ার ট্রাই করব। কোনটা কোনটা ডাউনলোড করে রাখবো? ডিবিভার এবং পোস্টগ্রেসটা ডাউনলোড করে ইনস্টল করবেন আমি যেভাবে দেখাইলাম। টেবিল প্লাসটা ডাউনলোড করবেন, লাইট ওয়েটেড টুল, এবং একটা হচ্ছে ডিবিভার ব্যবহার করবেন। নট নেসেসারিলি যে আপনাকে এগুলাই করতে হবে এমন না, আপনার যদি কোনো টুল, অন্য কোনো টুল এগুলো করতে পারেন। বাট আমি আগে আগে যেহেতু এইগুলো দেখাইছি, আগের ব্যাচের অনেকে এখানে আছেন, সো আমি এটা আবার দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এখানে কিছু ফিচার্স আছে যেগুলো মানে আমরা টুলগুলো আইডেন্টিফাই করছি এমন ভাবে যাতে করে আপনার প্রয়োজনীয় যে ফিচার গুলো আছে কোনোটা ছুটে না যায়। এই জন্য আমি এই 3টা টুলে দেখাচ্ছি যাতে করে কোনো ফিচার ছুটে না যায়। ঠিক আছে, চাইলে অন্য কোনো টুল ইউজ করতে পারেন, এটাই যে ইউজ করতে হবে এমন না, বাট এই টুলগুলোতে মোটামুটি সব কভার হয়ে যায়। আর আপনার এটা হচ্ছে, ইনস্টলেশনটা দেখেন। এটা আমি প্রথমে আমরা ক্লাসে দেখছি আর কি। আপনি যদি থেকে থাকেন আই গেস দেখছেন। আপনি কি মিস করে গেছেন এটা? না না, ওই যে পিজি অ্যাডমিন 4 যেটা দেখেন, মেইনটাই ইনস্টল করেছি, ওটা কি লাগবে? এটা সেম আমরা যখন ওই যে ডেটা ইনস্টল করি এটা সেম। এটা আলাদা করে ইনস্টল করা লাগবে না, আপনি যদি পোস্টগ্রেস ডাউনলোড করে ইনস্টল করেন ওটার সাথে চলে আসবে এটা। আচ্ছা, এটা আলাদা করে ইনস্টল করতে হবে না। যেমন আমরা ইনস্টল করার পরে কিন্তু এটা পেয়ে গেছি, তাই না? ইনস্টল করার সময় আমাদেরকে অপশন দিয়েছিল আমরা কি কি চাই, টেক বিল্ডার, পিজি অ্যাডমিন, আর একটা অপশন ছিল, তাই না? ঠিক আছে, তাহলে তো আমাকে এক্সট্রা ইনস্টল করা লাগছে হচ্ছে ডিবিএফটা, ডিবিভার আর হচ্ছে টেবিল প্লাস। এই যে বুঝতে পারছি। এটা আমি লিংক দুটো দিয়ে দিব, সমস্যা নাই, ডাউনলোড লিংক দিয়ে দিব আমি, সবগুলাই আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ, সমস্যা নাই। আর যদি কোনো কোয়েরিজ, কোনো কোশ্চেন্স বা কারো কিছু জানা থাকে আপনারা এখানে বললেও হবে, অথবা হচ্ছে আপনারা যদি ক্লাসে বলেন তাও হবে, মানে মেসেঞ্জার গ্রুপে যদি আপনারা বলেন ওখানে আমরা সাপোর্ট পাবো।